ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, চলে এসেছি তোমাদের পরের ভিডিও নিয়ে। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে আলোর প্রতিসরণ পর্ব 2। এই দ্বিতীয় পর্বে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে লেন্সের সম্পর্কে ধারণা। লেন্সের সম্পর্কে আমরা সমস্ত কিছু আলোচনা করব। তো আশা করি আমার এর আগের ভিডিও পর্ব 1 অর্থাৎ আলোর প্রতিসরণ পর্ব 1 ভিডিওটা তোমরা দেখেছো এবং সেখান থেকে নোট ডাউন করেছো। এর ভিডিওটা দেখার পর এখান থেকে আমরা কিন্তু লেন্সের ধারণা সম্পর্কে সমস্ত কিছু তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো সুতরাং ভেরি কেয়ারফুলি খাতা, পেন, টেক্সট বই নিয়ে বসে পড়ো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। যা যা বলবো সবগুলো কিন্তু ফলো করতে থাকো এবং টেক্সট বইয়ের সাথে ম্যাচিং করো, ট্যালি করো। ইভেন এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক্স দেবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা লাইফ টাইম কোনো কিছু মনে রাখতে পারবে, মেমোরাইজ করতে পারবে এভরিথিং, সেই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো। তো চলো ভিডিও শুরুতেই আমরা সেই ট্রিক্সের ব্যাপারটা একটু জেনে নিই। তাহলে আমি বললাম কি ট্রিক্স, কি করে আমরা যে কোনো কিছু অর্থাৎ কোনো ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, এভরিথিং, প্রত্যেকটা ল বলো, যে কোনো ল, ম্যাথমেটিক্যাল বিভিন্ন থিওরেম বলো, সেগুলো মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি আছে এবং সেটা সাইন্টিফিক। কি সেটা? ধরো আজকে ডে 1, তো ডে 1-ই তুমি এটা পড়লে। ডে 1-এ পড়ছো কিভাবে? পড়তে গেলে কিন্তু তোমাকে ফার্স্ট অফ অল প্রিপারেশন কিন্তু একদম ওকে থাকতে হবে। কিভাবে প্রিপারেশন ওকে রাখতে হবে? তোমাকে বুঝতে হবে ব্যাপারটাকে, তারপরে তোমাকে নিজে থেকে নোট নিতে হবে এবং সেই নোটটা মেমোরাইজ করতে হবে এবং সেটা ফুলফিলি তুমি যাতে লিখতে পারো নিজে, সেরকম পর্যায়ে পৌঁছে গেছো, এরকমটা ধরে নেওয়া হচ্ছে ডে 1। ওকে, এই ডে 1 কমপ্লিট করার পর অর্থাৎ তুমি মেমোরাইজ কমপ্লিট, অর্থাৎ তোমার এই যে কোনো টপিক্সের উপরে তুমি সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারছো, বুঝতে পারছো। না বুঝলে কিন্তু মেমোরাইজের এই যে প্রসেসটা এটা কিন্তু একদম বৃথা হয়ে যায়। ওকে, তো প্রথম কাজ হচ্ছে তোমাকে ডে 1-এ এই কাজটা করা, মেমোরাইজ প্লাস বোঝা এবং নোট ডাউন করা, নিজের সেলফ নোট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ নোট। ওকে, তাহলে সেলফ নোট করলে ডে 1। আফটার ডে 2 আবার যখন তুমি পড়বে ডে 2, 7 আফটার 7 ডেজ, আফটার 7 ডেজ এর মধ্যে যদি তুমি আফটার 7 ডেজে তুমি যদি পড়ো আর একবার সিমিলার প্রসেসে, অর্থাৎ তুমি প্রথমে বুঝলে, আবার অলরেডি তোমার বোঝা আছে, বেশি সময় লাগার কথা নয় সেখানে। 7 ডেজের পরে তুমি সেই বিষয়টা, সেই টপিক্সে, সেই ল, সেই ক্যারেক্টারিস্টিক্স, সেই থিওরাম তুমি আবার সেটাকে 7 ডেজে, আফটার 7 ডেজের মধ্যে, 7 ডেজ আফটার 7 ডেজ লেখা আছে, অ্যাকচুয়ালি 7 ডেজ বলা হচ্ছে, 7 ডেজ। ওকে, তো 7 ডেজে তুমি যদি এটা ফলো করো, তাহলে 7 ডেজে তুমি যদি আবার সেম জিনিস ফলো করো, তাহলে কিন্তু তোমার এটা মনে রাখার সম্ভাবনা অনেক বেশি। থার্ড স্টেপ, ডে 3। ওকে, আফটার 15 ডেজ মানে ডে 1 স্টার্ট হওয়ার 15 ডেজ এর মধ্যে। ওকে, তার মানে দাঁড়াচ্ছে নেক্সট উইকে। ওকে, নেক্সট উইকে। তো আফটার 15 ডেজে তুমি যদি আবার সেটাকে একবার রিভাইজ দিয়ে দাও, ইভেন সেম প্রসেস ডে 1-এ যেভাবে তুমি ফলো করেছিলে ঠিক সিমিলার পদ্ধতিতে, নোটস একবারই দরকার। তুমি ওখান থেকে সেলফ নোট প্রত্যেকবারই কিন্তু তুমি নিজে থেকে দেখবে অনেক বেশি ডেভেলপ হবে। ফার্স্ট টাইম তুমি যখন নোট নিচ্ছ, সেকেন্ড টাইম কিন্তু তার থেকে অনেক বেশি ডেভেলপ হবে। তুমি নিজেই যদি এটা ফলো করে থাকো বা নিজে যদি যখন দেখবে, ফলো করবে, তখন দেখবে যে অনেক বেশি ডেভেলপ হচ্ছে। তো ডে 3 যে নোটটা তুমি সেলফ নোটটা বানাচ্ছ, ওটা কিন্তু ভীষণ কোয়ালিটেটিভ একটা নোট তৈরি হয়ে যাবে। ওকে,
তাহলে আফটার 15 ডেজে তুমি যখন আবার রিক্যাপচুলেশন করছো, তখন কিন্তু তোমার এই যে থিওরাম বা যে ল বা যে টপিক্সের উপরে তুমি এটা স্টাডিটা করলে, সেই স্টাডিটা কিন্তু 100% ফুলফিল হয়ে যাবে। ওকে, 100% ফুলফিল হয়ে যাবে, 100% এটা কিন্তু ওয়ার্ক করে। আমাদের মেমোরি, আমাদের যে হিউম্যান মেমোরি, সেটা কিন্তু রিপিটেশনকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেয়। অর্থাৎ কোনো ফিজিক্যাল ফেনোমেনা যদি বারবার ঘটতে থাকে, তাহলে কিন্তু সেটাকে রিপিটেশন বলা হয়। তো সেই রিপিটেশন ফেনোমেনাকে কিন্তু আমাদের মেমোরি সব থেকে বেশি প্রাধান্য দেয় এবং সেটাকে মেমোরাইজ করতে পারে অনেক অনেক দিন ধরে। ওকে, তো নট অনলি 1 ইয়ার্স, এটা লাইফ টাইম তোমাকে এই 3 days আফটার 3 times তুমি যদি এটাকে রিয়েলাইজ করো, পড়ো, সেটা সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি পড়ো, এভরিথিং সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি পড়ো, তাহলে কিন্তু 100% গ্যারান্টি, 100% এখানে কিন্তু এই ট্রিক্সটা কাজ করে। তুমি এটা লাইফ টাইম মনে রাখতে পারবে। ওকে, তো এই ছিল ট্রিক্স। এবার চলো লেন্সের ধারণা সম্পর্কে আমরা দেখে নিই। তো এই চ্যাপ্টারতে লেন্সের ধারণা পড়ার জন্য কিন্তু সবার আগে যেটা দরকার, সেটা হচ্ছে তোমার ফার্স্ট যে ভিডিওটা, অর্থাৎ লেন্সের পর্ব 1, প্রতিসরণ পর্ব 1, প্রতিসরণ পর্ব 1। তো সেখান থেকে কিন্তু তুমি এটা দেখে নিতে পারো, দেখতেই হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথমে বলা হয়েছে লেন্স কি জিনিস। লেন্স প্রত্যেকেই তোমরা অনেকেই দেখেছো ল্যাবরেটরিতে লেন্স, এবং সচরাচর তোমরা অনেক জায়গাতেই লেন্স দেখতে পাও। বাড়িতেও তোমাদের লেন্স থাকে। তোমরা অনেকে লেন্স সম্পর্কে ধারণা তোমাদের অনেকেই ধারণা খুব স্বচ্ছ, এবং সেখান থেকে আমি একটা কিছু ফিজিক্যাল উদাহরণ দিতে চাই যে লেন্স আমরা কোথায় দেখেছি। লেন্স কিন্তু আমাদের চোখ, আমাদের চোখে তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, যে আমাদের চোখের মনিটা দেখতে পাওয়া যায়, তার মধ্যে কিন্তু লেন্স থাকে। এ থেকে প্র্যাকটিক্যাল উদাহরণ আর কিছু হতে পারে না। তো এটা গেল। এছাড়া লেন্স কোথায় দেখতে পাওয়া যায়? এছাড়া দেখতে পাওয়া যায় বাড়িতে যারা চশমা ইউজ করে, যারা বয়োজ্যেষ্ঠ লোক, তো বাড়িতে যারা আছে তাদের কিন্তু চশমায় যেটা ইউজ করে, লেন্স, অবতল লেন্স এবং উত্তল লেন্স, দু ধরনের মধ্যে যে কোনো এক ধরনের লেন্স অবশ্যই থাকবে, কিন্তু লেন্স অবশ্যই থাকবে। এছাড়াও কি হতে পারে, বিভিন্ন রকম গ্লাস, কাচের গ্লাসে যে ট্রান্সপারেন্ট গ্লাসগুলো হয়, সেই গ্লাসের নিচের দিকের যে অংশটা থাকে কিছুটা কার্ভ থাকে, তো সেটাও কিন্তু একটা লেন্সের মতো কাজ করে। ওকে, তো এই ধরনের ফিজিক্যাল জিনিস কিন্তু তোমরা বাড়িতে সচরাচর দেখেই আছো। ওকে, তো সেখান থেকে কিন্তু লেন্সের ধারণাটা তোমরা মোটামুটি পেয়েছো। এখন প্রশ্ন হচ্ছে লেন্স কি জিনিস, লেন্স আমরা কাকে বলবো? দেখো, লেন্স কাকে বলবো? লেন্স বলা হচ্ছে দুটি গলীয় তল, ভেরি ইম্পর্টেন্ট, দুটি গলীয় তল অথবা একটি গলীয় তল এবং একটি সমতল দ্বারা ঘেরা সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলা হবে? লেন্স বলে। ওকে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট একটা দুটি গলীয় তল, ভেরি ইম্পর্টেন্ট, দুটি গলীয় তল অথবা একটি গলীয় তল এবং একটি সমতল দ্বারা ঘেরা সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলা হবে? লেন্স বলা হবে, তাই তো? এখন দেখো কিভাবে আমরা সেটাকে তৈরি করছি। ওকে, তাহলে আমরা যদি দুটো গলীয় তল নিই, তাহলে ধরো দুটো গলীয় তল এখানে নেওয়া হয়েছে। দেখো, দুটো গলীয় তল, এটা একটা গলীয় তল, এটা একটা গলীয় তল। এই দুটোকে যদি কিভাবে সেট আপ করতে পারি, দেখো একটা এভাবে দুটোকে সুপার ইম্পোজ করে দেওয়া হলো। সুপার ইম্পোজ করে দিয়ে দেখো যে ভিতরের যে অংশটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে যে অংশটা পাওয়া যাচ্ছে, সেই অংশটা হচ্ছে কিন্তু এখানে যে অংশটা পাওয়া যাচ্ছে, সেই অংশটা কে বলা হচ্ছে এক ধরনের লেন্স তৈরি হয়ে গেল। ওকে, আবার দেখো দুটোকে যদি সেপারেট করে দিই কিছুটা ডিস্টেন্সে, এবং তাদের মাঝে যদি কোনো গ্লাস, কাঁচের কোনো ম্যাটেরিয়াল দিয়ে যদি আমি এটাকে আবদ্ধ করে দিই মাঝখানটা, এদের দুটো গোলকের মাঝখানটা, তাহলে কিন্তু এক ধরনের লেন্স তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে করতে পারো। অথবা একটা কি কাজ করতে পারো, একটা সমতল একটা তল নিতে পারো, একটা গলীয় তল নিতে পারো আর একটা সমতল নিতে পারো। তো সেভাবেও কিন্তু তোমরা লেন্স তৈরি হবে। তো লেন্সের ডেফিনেশনটাই বলা হচ্ছে কি, যে গলীয় তল অথবা একটি গলীয় তল এবং একটি সমতল দ্বারা ঘেরা সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, ভেরি ইম্পর্টেন্ট, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। স্বচ্ছ প্রতিসারক মাধ্যম ছাড়া কিন্তু আলো যেতে পারে না, তাই তো?
প্রতিসরণ তো তোমরা পড়েছো যে কোন একটা মাধ্যম থেকে এসে আরেকটা মাধ্যমে প্রবেশ করবে যখন আলো, তখন সেটাই প্রতিসরণ করবে। তা প্রতিসরণ তো কোনো প্রতিসারক মাধ্যমেই ঘটে, এবং সেই প্রতিসারক মাধ্যমে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দ্যাট যে প্রতিসারক মাধ্যমটা কিন্তু সমসত্ব হতে হবে। ওকে, সমসত্ব হতে হবে, প্রতিসারক মাধ্যমটা কি হতে হবে, সমসত্ব হতে হবে। এখন লেন্স সাধারণত কি হয়, দু প্রকারের হয়। কি লেন্স হয়? প্রথমত হচ্ছে যে উত্তল লেন্স। দেখো উত্তল লেন্স, উত্তল লেন্স কি হবে, যে লেন্সের মধ্যভাগটা মোটা এবং প্রান্তভাগ সরু। আরেক ধরনের লেন্স হয় কি, আরেক ধরনের লেন্স হয় অবতল লেন্স, যে লেন্সের মধ্যভাগ সরু এবং দুই প্রান্ত মোটা। ব্যাপারটা কেমন, চলো দেখে নেওয়া যাক। এই লেন্সের কথাটা দেখো, এটা হচ্ছে উত্তল লেন্স এবং বলা হচ্ছে কি, এ দেখো মধ্যভাগ অংশটা, এটা মধ্যভাগ অংশ, এখানে এটা হচ্ছে মধ্যভাগ। তাহলে এই মধ্যভাগটা কি হচ্ছে, মোটা থাকছে, এবং এই প্রান্ত ভাগ দুটো কি হচ্ছে, সরু হচ্ছে। তাকে কি বলবো আমরা, উত্তল লেন্স বলবো। তাহলে আমি যদি এটাকে মুছে দিই, দেখতে কেমন লাগবে, এরকম লাগবে, তাই তো? দেখো মধ্যভাগ মোটা এবং প্রান্ত ভাগ দুটো কি, সরু। তাহলে এটাকে কি বলা হবে, উত্তল লেন্স। এবং অবতল লেন্সের কি হবে, দেখো অবতল লেন্স যেভাবে তৈরি করা হয়েছিল, দুটো গলীয় তলকে পাশাপাশি রেখে অবস্থান দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে যদি আমি গলীয় তলটার এই অংশটা তুলে নিই, তাহলে কি হবে, দেখো এদের মধ্যভাগটা সরু, প্রান্তভাগ মধ্যভাগটা সরু, প্রান্তভাগটা মোটা, কম্পারেটিভলি মধ্যভাগের তুলনায়। ওকে, তাহলে এরকম যখন তৈরি হবে কাচের মাধ্যম, সেখানে সমসত্ব মাধ্যম, সেই মাধ্যমটাকে, সেই প্রতিসারক মাধ্যমকে কি বলা হবে, অবতল লেন্স। ক্লিয়ার? তাহলে এবার আমরা পড়বো উত্তল লেন্সের, শুধুমাত্র আমরা তো লেন্সের এই দুটো ভাগ পড়লাম, উত্তল লেন্সেরও কিন্তু অনেকগুলো রকম ভাগ আছে, আবার অবতল লেন্সেরও কিন্তু অনেক রকম ভাগ আছে। তো চলো সেই ভাগগুলো দেখে নেওয়া যায়। ফার্স্ট অফ অল যেটা দেখবো সেটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স দেখো কেমন হবে, এই যে লেন্সটা তৈরি হলো, এই লেন্সটাকে বলা হচ্ছে উভ উত্তল। উভ উত্তল মানে কি, উভ উত্তল মানে দুদিকেই কিন্তু, দেখো এর দুদিকেই কিন্তু উত্তল আছে, এদিকে উত্তল আছে, এদিকে উত্তল আছে। ওকে, আবার দেখো এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে সমতল উত্তল। ওকে, এটাকে কি বলা হচ্ছে, সমতল উত্তল, অর্থাৎ একদিকে সমতল, এদিকটা সমতল আছে, আর একদিকটা কি আছে, উত্তল আছে। ওকে, তাহলে এটাকে কি বলা হবে, সমতল উত্তল। এখানে আমরা উত্তল ও সমতল লিখতে পারি না, একটা আমাদের কি বলবো, এখানে লেখার একটু ভাষাটা শুনতে খারাপ লাগবে, এই জন্য সমতল উত্তল কথাটা লেখা হচ্ছে। ওকে, আরেকটা আছে কি, দেখো দেখো এদিকটা উত্তল আর এদিকটা অবতল। ওকে, তাহলে এটার নাম দেওয়া হবে কি, উত্তল অবতল। অর্থাৎ এই দিকটা উত্তল আর এই দিকটা অবতল, তার মানে এই দিকটা একে নাম দেওয়া হচ্ছে কি, উত্তল অবতল। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এরকম ফাঁপা দেওয়া হয়েছে, তো এখানে কিন্তু কাচের মাধ্যম আছে, এবং সেই মাধ্যমটা কি হতে হবে, সমসত্ব মাধ্যম হতে হবে। ওকে, অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এর ঘনত্ব সমান হতে হবে। এটা দেখা গেল উত্তল লেন্সের ক্ষেত্রে। এবং দেখো প্রত্যেকটার মধ্যভাগ কি হচ্ছে, মোটা আছে, এটার মধ্যভাগ মোটা আছে, এটার মধ্যভাগ মোটা আছে। এটা যদিও এরকম দেখতে নয়, অ্যাকচুয়ালি এটাকে এক্সটেনশন করে এরকম ভাবে করা হয়েছে, এটাকে দেখতে অনেকটা এরকম হবে, যে ওকে এরকম দেখতে হবে এটা। তাহলে দেখো মধ্যভাগটা মোটা হচ্ছে এবং প্রান্তভাগটা সরু হচ্ছে, তাহলে এটা উত্তল লেন্সের মধ্যেই পড়ে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এবার বলা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে।
অবতল লেন্সের ক্ষেত্রে কেমন হবে? অবতল লেন্স প্রথমত বলা হচ্ছে এই যে যেটা দেখা যাচ্ছে, এই যে অংশটা দেখা যাচ্ছে এটাকে কি বলা হচ্ছে? উভ উভবতল। ওকে, এটাকে অর্থাৎ এর দুপাশটায় কি অবতল সারফেস থাকছে। তারপরে কি আছে দেখো, অর্থাৎ একদিকটা অবতল আর একদিকটা কি হয়ে গেল? সমতল। তাহলে একে কি বলা হবে? একে বলা হবে সমবতল, অর্থাৎ সমতল এবং অবতল। আরেকটা হয় যেটা এর মতো, সেটা কোনটা দেখো কেমন, যে এই একটা, এটা, অর্থাৎ একদিকটা অবতল আর একদিকটা উত্তল। ওকে, এখানে এটা কি ছিল? অবতল, আর এদিকটা কি ছিল? সমতল। ওকে, তাহলে এখানে এটার নামটা কি দেওয়া হবে? এটার নাম দেওয়া হবে সেই সেম, এটা উত্তল অবতল, অর্থাৎ দুদিকেই আছে। তাহলে এটারও নাম সেই একই নাম দেওয়া হবে, কি? উত্তল অবতল। ওকে, তাহলে দেখো এটার মধ্যেও কিন্তু কাচ মাধ্যম আছে, এবং এই কাচ মাধ্যম কিন্তু সমশক্ত মাধ্যম। এখানে যতগুলো মাধ্যম থাকবে সব জায়গাতে কিন্তু সমান প্রতিসারাঙ্ক বলো, সমান তোমার ঘনত্ব বলো, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তো এই হচ্ছে লেন্সের বিভিন্ন প্রকারভেদ ছিল। লেন্সের অর্থাৎ 6 রকম লেন্স পেলে, যদিও দুটো লেন্স কিন্তু একই রকম, এটা লেন্স কিন্তু একই রকম। ওকে, এটা একটু শেপের একটু একই, সবকিছু একই, এবং ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে বলতে গেলে চলে একই রকম। অর্থাৎ তুমি কোন পাশে বস্তু রাখবে, আমরা যখন ডিটেলসে যখন আলোচনা করব, যখন উত্তল লেন্সের সব লেন্সের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমাদের আলোচনা নেই তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে। হায়ার স্টাডিজে পড়লে কিন্তু এই সব লেন্সের কিন্তু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে, কেমন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সে বিষয়ে কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে থাকবে যখন হায়ার স্টাডিজে পড়বে। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমাদের শুধুমাত্র দুটো লেন্স নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই লেন্সটা এবং এই লেন্সটা, অর্থাৎ উত্তল লেন্স, উভ উত্তল লেন্স আমরা, আর উভ অবতল লেন্স। তো উভ উত্তল লেন্স সবসময় আমরা কি বলবো? উভ উত্তল লেন্স কিন্তু উত্তল লেন্স বলবো, আর উভ অবতল লেন্সকে আমরা কিন্তু অবতল লেন্স বলবো। অর্থাৎ তোমরা যেখানে এরকম দেখেছো এই দুটো লেন্সের মধ্যে আমরা এখানে কাজ করবো। এবার যেটা আমরা দেখাবো সেটা উত্তল লেন্সের যে জিওমেট্রি থাকবে বা অবতল লেন্সের যে জিওমেট্রি থাকবে, সেই জিওমেট্রিটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো আমরা যেটা পড়বো লেন্সের জিওমেট্রি বা লেন্সের জ্যামিতি। তো লেন্সের জ্যামিতিতে আমরা যেটা দেখবো, বক্রতা ব্যাসার্ধ দেখবো, প্রধান অক্ষ দেখবো, বক্রতা কেন্দ্র দেখবো, উন্মেষ দেখবো। এই কয়েকটা পয়েন্ট আমরা প্রথমে দেখবো, তারপরে আরো আমাদের কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলো আমরা আলোচনা করবো। তো আমরা শুরুটা সেখান থেকে করি যেখান থেকে আমরা লেন্সটা বানিয়েছিলাম। তো দু ধরনের লেন্স আমাদের ছিল, এক হচ্ছে উত্তল লেন্স আর এক হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সটা বানিয়েছিলাম এরকম একটা গোলক নিয়েছিলাম, এবং এই গোলকটার সাথে আর একটা সম ব্যাসার্ধের একটা গোলক আমি এখান থেকে নিয়েছি। ওকে, তোমরা কম্পাস দিয়ে আঁকবে, এখানে আমার কম্পাস দিয়ে আঁকলে আমার এমনিতেই গোলক কিন্তু একদমই হয় না, তাও এটা অনেক বেটার হয়েছে। ওকে, তো এরকম একটা ছিল। আরেকটা কি ছিল? দুটো গোলক রেখেছি পাশাপাশি, দুটো গোলক, এটা তো অনেকটা হয়েছে। ওকে, দুটো গোলক পাশাপাশি রেখেছি, এটা তাদের সেন্টার, এই দুটো গোলকের সেন্টার। ওকে, এটা ধরো নাম দিলাম C1 নাম দিলাম, এটা ধরো নাম দিলাম C2 নাম দিলাম, এখানেও তাই, এখানে C1, এটা C2। ওকে, এইবার আমরা লেন্সটা তৈরি করেছিলাম কোথায়? লেন্সটা তৈরি করেছিলাম এখানে, যে
এই যে সমস্বচ্ছ মাধ্যমটা থাকবে, সমসত্ব স্বচ্ছ মাধ্যম, এখানে লেন্সটা তৈরি হবে। আর এখানে কোথায়, এখানে এরকম ভাবে লেন্সটা তৈরি হবে। এখানে স্বচ্ছ মাধ্যম অর্থাৎ কাঁচ দ্বারা সীমাবদ্ধ আছে, ঘেরা আছে এই অংশটা। তাহলে আমাদের এখানে এই দুটো লেন্সের কথাটা আলোচনা করা হবে। এটা জিওমেট্রিটা বোঝার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি এটা, এটা একটা তল লেন্স, আর এটা কি, এটা অবতল লেন্স। এটা অবতল লেন্স, এটা উত্তল লেন্স। ওকে, তাহলে দেখো প্রথম বলছি যে যে গোলকের অংশ, যে দুটি গোলকের অংশ, বক্রতা কেন্দ্র বলছি কি, লেন্স যে দুটি গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র দুটিকে বক্রতা কেন্দ্র বলে। তাহলে কি, এই যে সেন্টারটা পাওয়া যাচ্ছে C1 এন্ড C2, এই C1 এন্ড C2 কে কি বলা হচ্ছে, বক্রতা কেন্দ্র। ইভেন দেখো এইটার ক্ষেত্রে অর্থাৎ অবতল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, C1 এবং C2 মধ্যবর্তী যে C1 এবং C2 কে অর্থাৎ কেন্দ্র দুটিকে, গোলকের কেন্দ্র দুটিকে কি বলা হবে, গোলকের এই যে লেন্সের বক্রতা কেন্দ্র। তাহলে প্রথমটা হয়ে গেল বক্রতা কেন্দ্র। দ্বিতীয়টা এসো অর্থাৎ প্রধান অক্ষ। প্রধান অক্ষ বলা হচ্ছে কি, লেন্সের বক্রতা কেন্দ্র দ্বয়ের মধ্যে সংযোগকারী কাল্পনিক রেখা, কাল্পনিক রেখা কি হয়ে গেছে, কাল্পনিক রেখা, কাল্পনিক সরলরেখাকে কি বলা হবে, প্রধান অক্ষ বলা হবে। তাহলে দেখো সেন্টার টু সেন্টারের মধ্যে যদি ডিস্টেন্স আমি যদি একটা কাল্পনিক রেখা টেনে দিই, অর্থাৎ সরলরেখা টেনে দিই, তাহলে কিন্তু সরলরেখা, অবশ্যই সরলরেখা টেনে দিই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে এখানে যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাকে বলা হচ্ছে কিন্তু প্রধান অক্ষ। তাহলে এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এইবার তাহলে বলা হচ্ছে কাল্পনিক সরলরেখাকে বলা হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ লেন্স যে কোনো একটা গোলক নাও, বলা হলো কি, লেন্সের কোনো গোলীয় তল যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। তাহলে যে কোনো একটা গোলক নাও, ধরো এই গোলকটাকে নিয়েছো, তাহলে এই গোলকটাকে নিলে কি হবে, লেন্সের এই গোলকটার ক্ষেত্রে এইটাকে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? এবার দেখো এদিকে একটা গোলক নেওয়া হলো যার বক্রতা ব্যাসার্ধ, তাহলে কোনটা হবে, এই গোলকের এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা, এই পর্যন্ত ডিস্টেন্সটা একটু নোট ডাউন করে দিই, দেখো একটু এই করে দিই। তাহলে এই গোলকের এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর এই গোলকের এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে প্রথম গোলকটার বক্রতা ব্যাসার্ধ, এটা প্রথম গোলক, তাহলে এটা ফার্স্ট সারফেস, ফার্স্ট সারফেসের বক্রতা ব্যাসার্ধ কোনটা, এটা R1। ক্লিয়ার? ফার্স্ট সারফেসের বক্রতা ব্যাসার্ধ এদিকে নয়, ফার্স্ট সারফেসের বক্রতা ব্যাসার্ধ এদিকে, সেটা কত, R1। এবং সেকেন্ড সারফেস মানে সরি, দেখো সরি একটু ভুল বলে ফেললাম, এটা নোট ডাউন ক্লিয়ার ঠিক করে নাও, যেটা তো ফার্স্ট সারফেস, ফার্স্ট সারফেসের যদি বক্রতা ব্যাসার্ধ নিতে হয়, তাহলে বক্রতা ব্যাসার্ধ কোনটা হবে, এটা হবে R1। ক্লিয়ার? ফার্স্ট সারফেসের এই সারফেসটার বক্রতা ব্যাসার্ধ কত, বক্রতা ব্যাসার্ধ এটা। আর এই যে সারফেসটা আছে এটা হচ্ছে সেকেন্ড সারফেস, এটা হচ্ছে কি সেকেন্ড সারফেস, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড সারফেসের তুমি বক্রতা ব্যাসার্ধ নাও, তাহলে কোন দিকে হবে, এইদিকে হবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তুমি যদি অবতল লেন্সের ক্ষেত্রে নাও, এটা ফার্স্ট সারফেস, এইটা ফার্স্ট সারফেস, এটা ছিল অবতল দর্পণের ক্ষেত্রে ফার্স্ট সারফেস, এটা হবে কি সেকেন্ড সারফেস। আমি ধরে নিচ্ছি অবজেক্ট এদিকে আছে, তাহলে আমার এটা ফার্স্ট সারফেস, এটা হচ্ছে সেকেন্ড সারফেস। তাহলে ফার্স্ট সারফেসের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কোনটা হবে, এটা। সেকেন্ড সারফেসের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কোনটা হবে, এটা। আশা করি বুঝতে পেরেছো দুটো ডিফারেন্সটা, বোঝা গেছে? তো ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা অবতল লেন্স এবং উত্তল লেন্সের কনস্ট্রাকশন অর্থাৎ গঠন। উত্তল লেন্সে ফার্স্ট সারফেসটা আসে আমার পরের মানে পাশের গোলকের অংশ, যেহেতু সুপার ইম্পোজ করে নেওয়া হয়েছে, উপরিপাতিত করে। আবার সেকেন্ড সারফেসে যেটা আসে সেটা হচ্ছে প্রথম যে গোলীয় বা দিকে যে অবজেক্টের দিকে যে গোলীয় অংশটা থাকবে তার অংশ। যার জন্য সেকেন্ড সারফেসের ক্ষেত্রে
যে সেকেন্ড সারফেসে এদিকে যে বক্রতা ব্যাসার্ধ আসবে সেটা হচ্ছে R1, আর এই সারফেসের ক্ষেত্রে প্রথম দিকে যেটা আসবে ফার্স্ট সারফেসের ক্ষেত্রে সেটা আসবে কি R2। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, যদি না বোঝা যায় একটু রিওয়াইন্ড করে নাও, রিওয়াইন্ড করে নিয়ে আবার দেখো, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, তাহলে বক্রতা ব্যাসার্ধ পাওয়া গেল। বক্রতা ব্যাসার্ধ মানে কি, যেই গোলক নেওয়া হবে সেই গোলকের ব্যাসার্ধকেই বলা হচ্ছে কি, সেই গোলকের ব্যাসার্ধকেই বলা হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ। এখানে একটা বিষয় মনে রাখার আছে যে প্রথমত আমরা এখানে কিন্তু উভ উত্তল বা উভ অবতল নিয়ে কাজ করি, তাই তো? কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকমটা নাও হতে পারে। উভ উত্তল নিলাম, দুটো সারফেসেই উভ উত্তল হলো, কিন্তু তাদের রেডিয়াসটা তো সামান্য ডিফারেন্স হতে পারে। এটার ডিফারেন্স হতে পারে R1 R2 হতে পারে, যে কোনো একটা দুটো কেস ঘটতে পারে। দেখো এক্ষেত্রে 1 নম্বর কেস ঘটতে পারে R1 গ্রেটার দেন R2, সেকেন্ড কেস ঘটতে পারে R1 লেস দেন R2। দুটো এখানে কেস ঘটতে পারে, তাই না? দুটো কেস ঘটতে পারে। তাহলে কি ব্যাপারটা দেখা যাবে, দুটোর রেডিয়াস অর্থাৎ রেডিয়াস বক্রতা ব্যাসার্ধ, ওকে, দুটোর বক্রতা ব্যাসার্ধ কি হবে, চেঞ্জ হয়ে যাবে। কার্ভেচার অফ রেডিয়াস দুটোর বক্রতা ব্যাসার্ধ চেঞ্জ হবে, আর কিছু না। এবং চেঞ্জ হলে সেখানে তার ইমেজ ফরমেশন অর্থাৎ যে ইমেজটা গঠিত হবে সেই ইমেজটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেই অনুযায়ী। ওকে, এটা একটা ফর্মুলা দিয়ে আসে, সেই ফর্মুলাটা যদি আমাদের সিলেবাসে ক্লাস 10-এর সিলেবাসে নেই, হায়ার স্টাডিজে ক্লাস 12-এর সিলেবাসে আছে, তো সেখানে তোমরা যখন পড়বে তখন তোমরা দেখতে পাবে। তার এখন অতটা কিছু ঘাবড়ানোর কিছু নেই। এখন শুধু এটুকুনি জেনে রাখো যে বক্রতা ব্যাসার্ধের উপর ডিপেন্ড করবে ইমেজ ফরমেশন, কারণ বক্রতা ব্যাসার্ধ ডিপেন্ড করছে দুটো জিনিসের উপরে। এক R1 গ্রেটার দেন R2 হতে পারে, আরেকটা কি হতে পারে, আরেকটা তো অবশ্যই হতে পারে যে 3 নম্বর R1 ইকুয়ালস টু R3, এটা হতে পারে। তো ওকে, আমরা যে সমস্ত ফরমেশন নিয়ে আলোচনা করব এখানে সব কিন্তু এই ফরমেশনটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ R1 ইজ ইকুয়ালস টু R2, সরি এটা R2 হবে, R1 ইজ ইকুয়ালস টু R2, এই ফরমেশন নিয়ে আলোচনা করব। কারণ বেশি ক্রিটিক্যাল জিনিস কিন্তু আমার এখান থেকে নেই ক্লাস 10 সিলেবাসে, তো সুতরাং আমরা R1 ইকুয়ালস টু R2 নিয়েই আলোচনা করব, এগুলো এই দুটো নিয়ে আলোচনা করব না। ওকে ওকে, তাহলে এটা জেনে রাখলে। এবার আছে কি উন্মেষ, ভেরি ইম্পর্টেন্ট। উন্মেষটা কি? উন্মেষটা হচ্ছে যে লেন্সটা রয়েছে, যে লেন্সটা গঠিত হলো, এই লেন্সের এখানে যদি একটা নাম দেয়া হয়, যে এটা A নাম দেওয়া হলো, এটা B নাম দেওয়া হলো, সিমিলারলি এখানে A এখানে B, এ বি যে অংশটা পাওয়া যাচ্ছে, এ বি যে অংশটা পাওয়া যাচ্ছে সেই অংশটাকেই বলা হচ্ছে কিন্তু উন্মেষ। এই জন্য বলা হয়েছে, দেখো লেন্সের প্রান্তদ্বয়ের মধ্য, প্রান্তদ্বয় মানে এটা বোঝা হচ্ছে প্রান্তদ্বয়, এটা হচ্ছে মধ্যভাগ, তো প্রান্তদ্বয়ের মধ্যে দূরত্বকে কি বলা হচ্ছে, উন্মেষ বলা হচ্ছে, অ্যাপারচার। তাহলে এখানে কি দিয়ে বোঝানো হবে, এ বি দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? অর্থাৎ এখানে যে এবি বলা হচ্ছে, এবি এখানে এবি, সেই এবি দ্বারা কিন্তু প্রকাশ করা হচ্ছে। দেখো এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। লেন্সের আলোক কেন্দ্র কিভাবে এক্সপ্রেশন করা হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, যে লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়। অনেক সময় কোশ্চেন হয় যে উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায় স্পেসিফিক ভাবে। তো উত্তল লেন্স বা অবতল লেন্সের আলোক কেন্দ্র বুঝতে গেলে কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে যে পাতলা লেন্স বলতে আমরা কি বোঝাই। এই যে বলা হলো পাতলা লেন্স, তো পাতলা লেন্স বলতে কি বোঝায়। দেখো উত্তল লেন্সের ঘটনাটা নিয়ে, ধরো উত্তল লেন্স কি হচ্ছে, এরকম একটা লেন্স আছে, তাই তো? উত্তল লেন্সে এরকম একটা লেন্স আছে। এবার এই যে উইথটার কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে উইথ, এই যে চওড়াটার কথা বলা হচ্ছে, চওড়াটা বেশ খানিকটা এতটা চওড়া, এই চওড়াটা কম হবে। অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে বলো বা অবতল লেন্সের ক্ষেত্রে বলো, অবতল লেন্সের ক্ষেত্রেও তাই, এই যে চওড়াটার কথা বলা হচ্ছে, এটা অবতল লেন্স, তোমরা জানো। এই উত্তল লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে যে চওড়াটার কথা বলা হচ্ছে বারবার, এই চওড়াটা কি হবে, কম হবে, অর্থাৎ সরু হবে, তাকে কি বলা হবে, পাতলা লেন্স। কেন এরকমটা প্রবলেম হয়, দেখা যাচ্ছে যে এই উত্তল লেন্সের যে বেশ খানিকটা যদি চওড়া নেওয়া হয় তাহলে ইমেজ ফরমেশনের গন্ডগোল হয়। অর্থাৎ কেমন ধরনের, কোনো শার্প ইমেজ তৈরি হয় না, অর্থাৎ কোনো জায়গাতে একটা নির্দিষ্ট পয়েন্টে যে ইমেজটা তৈরি হবে সেই পয়েন্টটা কিন্তু হয় না। কিসের জন্য,
এই থিক লেন্স যদি না হয়, একটা ওয়াইড রেঞ্জ জুড়ে কিন্তু লেন্সটা পাওয়া যায়। তোমরা যদি কখনো লেন্স দেখে থাকো তখন দেখবে লেন্সের এই ডাইমেনশনটার তুলনায় এই ডাইমেনশনটা কিন্তু নেগলিজেবল, খুবই সরু। এর কথা দেখো, তোমার চশমার কথা দেখো, চশমার ওখানে যে তোমরা যখন দেখেছো তখন চশমার ওই ডাইমেনশনের থেকে চশমার যে চওড়াটা সেটা দেখো খুবই সরু। কিছু কিছু লেন্সের ক্ষেত্রে যেমন ধরো অনেক মানে লেন্সের দেখো যে বেশ মোটা, কিন্তু হাতে নিয়ে দেখবে তাদের ডাইমেনশনের তুলনায় কিন্তু এটা কি হয়, লেন্সটা কিছুটা সরু থাকে। তো প্র্যাকটিক্যালি এরকমটা ধরে নিতে পারো যে একটা ধরো প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম এরকম কি পাতলা লেন্সের। তো প্র্যাকটিক্যাল মানে হচ্ছে কি যে পাতলা লেন্স মানে কি পাওয়া গেল যে এর চওড়াটা কি হবে, কম লেন্সের। ভেরি ইম্পর্টেন্ট। বলা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র এমন একটা পার্টিকুলার পয়েন্ট লেন্সের প্রধান অক্ষের উপর, অর্থাৎ লেন্স মানে যে দুটো সেন্টার ছিল কোনো লেন্সের, যে দুটো সেন্টার ছিল তাদের মধ্যে কি দূরত্বকে, তাদের মধ্যে কাল্পনিক সরলরেখাকে কি বলা হবে, প্রধান অক্ষ। যে সেই প্রধান অক্ষের উপর এবং লেন্সের মধ্যে, ওকে, প্রধান অক্ষ এবং লেন্সের মধ্যে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে দিয়ে আলোক রশ্মি যদি যায় তাহলে তার কোনো চ্যুতি বা ডেভিয়েশন ঘটবে না। অলরেডি আমরা সেকেন্ডের আগে প্রতিসরণ চ্যাপ্টারতে কিন্তু ডেভিয়েশন সম্পর্কে আমরা কিন্তু অনেক বেশি ধারণা সেখানে দিয়েছি। যদি তুমি এখানে না দেখে থাকো তাহলে না বুঝতে পারো, তাহলে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নাও, তাহলে কিন্তু তুমি বুঝে যাবে যে ডেভিয়েশন বা চ্যুতি বলতে কি বোঝায়। ভেরি ইম্পর্টেন্ট দ্যাট। ওকে, তো চলো, তো ডেভিয়েশন কি হচ্ছে, এখানে কিন্তু শূন্য হবে, অর্থাৎ আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি পাস করে তাহলে কিন্তু তার মধ্যে কোনো রশ্মি বেঁকে যাবে না। তার প্রতিসরণের জন্য তো রশ্মি বেঁকে যায়, তো রশ্মি কিন্তু প্রতিসরণের পর কিন্তু বেঁকে যাবে না, প্রতিসরণের পর সেই সোজা পথেই অগ্রসর করবে, রশ্মিটি সোজা পথে লেন্সের ভিতর দিয়ে চলে যাবে। ওকে, তাহলে ব্যাপারটা কেমন, যে লেন্সের মধ্যে যে এটা লেন্স ধরো এর মধ্যে দিয়ে এটা হচ্ছে প্রধান অক্ষ, তো প্রধান অক্ষের মধ্যে এইখানে একটা বিন্দু, যে বিন্দুটাকে বলা হচ্ছে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, এই বিন্দুটাকে বলা হচ্ছে যে এর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে সোজা পথে বেরিয়ে যাবে। এবার যদি এরকম ভাবে আমি দিয়েছি, যদি এরকম ভাবে না হয় তাহলে যদি এইভাবে পথ ধরো, এইভাবে রশ্মিটা আসছে, এই রশ্মিটা এলো, ওকে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম এই যাচ্ছে, আবার রশ্মিটা কি হচ্ছে, বেঁকে যাবে। তাহলে এই যে রশ্মিটা এসছে দেখো এটা প্যারালাল, ওকে, তাহলে এই রশ্মিটা আপাতিত হলো এখানে, এই রশ্মিটা আপাতিত হলো এইভাবে এখান থেকে এই পথে ফিরে এলো, এবার এই পথ দিয়ে বেরিয়ে গেল। তাহলে এই রশ্মিটার সাথে আপাতিত রশ্মির সাথে যে পথে এসেছিল এটার সাথে কি হবে, সমান্তরাল হলো, অর্থাৎ রশ্মির কোনো ডেভিয়েশন হবে না, অর্থাৎ ডেল্টা সমান সমান কি হবে, 0। ভেরি ইম্পর্টেন্ট। ইভেন এখানেও তাই, এটা অবতল লেন্স, তাহলে এর উপরে এমন একটা বিন্দু যে এখান থেকে যদি আলোক রশ্মি যায় তাহলে কি হবে, এই পথে ফিরে আসবে। তাহলে এটার মধ্যে দিয়েও যদি কোনো এরকম রশ্মি আসে, এটার মধ্যে দিয়ে রশ্মি আসে, এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাহলে এর মধ্যে দিয়ে যাবে, গিয়ে এই যে পথে এসেছিল সেই পথে ফিরে যাবে, এই পথে ফিরে যাবে, এটার সাথে এটা প্যারালাল হবে। তাহলে এটার ক্ষেত্রে ডেভিয়েশনটা কত আসবে, 0। বোঝা গেল? উত্তল লেন্সের ক্ষেত্রে এবং অবতল লেন্সের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ডেভিয়েশনটা কত হয়ে যাচ্ছে, 0। অর্থাৎ এখানে ডেভিয়েশন, এটাকে ডেল্টা দিয়ে ডিনোট করে দাও তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ডেভিয়েশন ডেল্টা। তাহলে এখানে যদি তোমাকে বলে, প্রশ্ন করে উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো, তাহলে তোমার কতটা লিখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। এখানে কিন্তু সলিড মার্কস 2 মার্কস থাকে, 2 মার্কস থাকে, তাহলে তোমাকে ডেফিনেশনটা যেরকম আছে সেরকম ডেফিনেশনটা তুমি লিখে দিয়ে এখানে তুমি লেন্সের, এখানে উত্তল লেন্সের ক্ষেত্রে তুমি এরকম একটা ছবি লিখে দিলে যে একটা উত্তল লেন্স, প্রধান অক্ষের উপরে এরকম একটা বিন্দু, এখান থেকে আলোক রশ্মি এসে পড়ছে, এই আলোক রশ্মিটা প্রধান অক্ষে এই লেন্সের মধ্যে দিয়ে এইভাবে বেঁকে গেল, এবার এখান থেকে ডটেড লাইন দিয়ে দেবে সোজা, ডটেড লাইনে প্যারালাল লাইন টেনে দেবে, ওকে। এই হচ্ছে এখানে লিখে দেবে একটা উত্তল লেন্স, এখানে লিখে দেবে উত্তল লেন্স, এবং এখানে উল্লেখ করে দেবে যে এটা হচ্ছে আলোক
কেন্দ্র। ঠিক আছে, তাহলে তোমার লেখাটা পুরো সম্পূর্ণটা কমপ্লিট হবে। ওকে, তো এই হচ্ছে এখানে লাইটের চ্যাপ্টারে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে এখানে তুমি কিন্তু রে ডায়াগ্রাম কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। রে ডায়াগ্রাম তুমি যদি অ্যাভয়েড করো তাহলে কিন্তু এখানে মার্কস, অর্থাৎ রে এই ডায়াগ্রামের জন্য কোনো মার্কস যদি থাকে তাহলে সেই মার্কসটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো চলো, এই ছিল আলোক কেন্দ্র। দেখো এবার যেটা বলা হচ্ছে লেন্সের ফোকাস, ফোকাস স্থল এবং ফোকাস দূরত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে লেন্সের প্রথম মুখ্য ফোকাস। তো লেন্স মুখ্য ফোকাস বলছি, মুখ্য ফোকাস, আর একটা হচ্ছে লেন্সের দ্বিতীয় মুখ্য, প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস, বা এটাকে বলা হয় যে মুখ্য ফোকাস এবং আরেকটাকে বলা হয় গৌণ ফোকাস। অনেক টেক্সট বইয়ে অনেক রকম দেওয়া আছে, দুটোই কিন্তু কারেক্ট। প্রথম মুখ্য ফোকাস বলা যেতে পারে, দ্বিতীয় মুখ্য ফোকাস বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে যে মুখ্য ফোকাস আর একটা বলা হচ্ছে যে গৌণ ফোকাস, যে কোনো একটা কারেক্ট। তা আমি নাম দিচ্ছি এখানে প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস। কেন এরকম হচ্ছে যে লেন্সের এরকম দুরকম ফোকাস কেন থাকছে? কারণ দেখো লেন্সের ক্ষেত্রে কিন্তু দুটো সেন্টার থাকছে, অর্থাৎ দুটো গোলকের অংশ যেহেতু এটা, তাহলে এর ক্ষেত্রে দুরকম তোমার সেন্টার থাকবে। তাহলে দুরকম সেন্টার থাকলে তাহলে তার ক্ষেত্রে দুরকম ক্যারেক্টারিস্টিক্স আসবে। তো সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি সেটাই কিন্তু আমাদের এখানে আলোচনা করব। বলা হচ্ছে কি প্রথম মুখ্য ফোকাসের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? উত্তল লেন্সের ক্ষেত্রে। দুটো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ভালো করে বুঝবে, ভেরি ইম্পর্টেন্ট এই ফোকাসের কনসেপ্টটা। প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাস, এর মধ্যে এই যে ডিফারেন্সটা এবং এটা কিভাবে এটাকে ডিফাইন করা হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। তো সুতরাং এটা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো, ভেরি ইম্পর্টেন্ট। বলা হচ্ছে যে লেন্সের প্রধান অক্ষের উপরে অবস্থিত এমন একটা বিন্দু, যে বিন্দুতে থেকে অপসারী আলোক রশ্মি হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট, অপসারী আলোক রশ্মি মানে কি বোঝে? আমরা এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে অপসারী এবং অভিসারী আলোক রশ্মি বলতে কি বোঝে। যারা দেখোনি ভিডিওটা তারা অবভিয়াসলি ভিডিওটা আগে দেখে নাও। এবং আমি এখানে ছোট্ট করে বলছি যে অপসারী আলোক রশ্মি মানে এই বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন বলা হবে এটা এটা কোনো আলোক উৎস থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন সেটাকে কি বলা হবে? অপসারী আলোক রশ্মি। এটা কি? অপসারী আলোক রশ্মি। আর একটা কি বলা হচ্ছে যে এই বিন্দুতে মিলিত হচ্ছে, ঠিক এর উল্টোটা, এটাকে কি বলা হবে? অভিসারী আলোক রশ্মি। এটা অপসারী আলোক রশ্মি, এটা অভিসারী আলোক রশ্মি। তো তোমরা এটা জানো, যে ভিডিওটা দেখে থাকো তাহলে জানো, বা তোমরা অনেকেই জানো। ওকে, তাহলে এবার আমরা দেখব যে অপসারী আলোক রশ্মি গুচ্ছ কি হচ্ছে। এমন একটা বিন্দু থেকে অপসারী আলোক রশ্মি গুচ্ছ আসছে, এসে উত্তল লেন্সের উপরে পড়ছে, পড়ে কি হবে? সমান্তরালে নির্গত হবে। ভেরি ইম্পর্টেন্ট, সমান্তরালে নির্গত হবে। এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সমান্তরালে নির্গত হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে তোমাদের ছবিটা আঁকছি, তোমরা একটু খেয়াল করো যে এখানে একটা উত্তল লেন্স নেওয়া হয়েছে। এই উত্তল লেন্সে কি করা হয়েছে? এই উত্তল লেন্সে এটা হচ্ছে সেন্টারটা, এই অ্যাপারচারটা উন্মেষ। ওকে, তাহলে আমরা কি করব? প্রধান অক্ষ এভাবে নেব। প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দু নেওয়া হলো, যে বিন্দু থেকে অপসারী আলোক রশ্মি গুচ্ছ আসছে, এখানে এসে পড়লো, এই সোজা এসে পড়লো, এই অপসারী আলোক রশ্মি গুচ্ছ এসে পড়ছে, এটা অপসারী আলোক রশ্মি গুচ্ছ। প্রতিসরণের পর কি হবে? এরা সমান্তরালে নির্গত হবে। ওকে, এটা এই পথে চলে গেছে আর এটা এই পথে চলে গেছে, সমান্তরালে নির্গত হচ্ছে। ক্লিয়ার? ভালো করে বুঝো, সমান্তরালে নির্গত হচ্ছে। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে নাম দেওয়া হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। ওকে, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে এখানে একটা উত্তল লেন্স, এটা একটা উত্তল লেন্স, লিখে রাখো নিচে উত্তল লেন্স। উত্তল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে? অবতল লেন্সে দেখো প্রধান অক্ষের উপরে এমন একটি বিন্দু যার দিকে আগত অভিসারী আলোক রশ্মি গুচ্ছ, অর্থাৎ এটা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ এসে প্রতিসরণের পর সমান্তরালে নির্গত হলো। তার মানে প্রতিসরণের পর সমান্তরালে নির্গত হলো, এটার বেশি জোর দেওয়া হচ্ছে যে সমান্তরালে নির্গত হবে যে কারণের জন্য, যে বিন্দুতে আলোক রশ্মি ফেললে সেটা কি? মুখ্য ফোকাস। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে দেখো এখানে দেখো অবতল লেন্স নেওয়া হয়েছে, একটা অবতল লেন্স নেওয়া হয়েছে, এই একটা অবতল লেন্স নেওয়া হলো, এটা এর অ্যাপারচারটা, এটা এর প্রধান অক্ষ। তাহলে তাহলে এখানে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ আসছে, এপাশ থেকে অভিসারী আলোক রশ্মি ফেলতে হবে। তাহলে অভিসারী আলোক রশ্মি ফেললাম, এই বিন্দুতে মিলিত হচ্ছে, এখানে একটা আসছে, এই বিন্দুতে যাচ্ছে, এখানে একটা আসছে, এরা কি হচ্ছে এই বিন্দুতে মিলিত হচ্ছে। এই এটা হচ্ছে অভিসারী আলোক রশ্মি, বোঝা গেল? দেখো এই বিন্দুতে মিলিত হচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন এই বিন্দুতে মিলিত হবে। তার আগে কিসের উপর পড়েছে? এই তোমার অবতল লেন্সের উপরে পড়েছে। তাহলে এই পর্যন্ত এটা এক্সটেনশন করে নিই। ওকে, এইবার দেখো এখান থেকে যখন নির্গত হলো তখন রশ্মিটা কি হলো? সমান্তরালে নির্গত হলো, তাই না? প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হলো। এই তাহলে এটা কি লেন্স? এটা অবতল লেন্স। অবতল লেন্স। এবং এই যে বিন্দুটা অভিসারী আলোক রশ্মিগুচ্ছ যে বিন্দুতে মিলিত হচ্ছিল বলে মনে হচ্ছে, সেই বিন্দুটাকে কি বলা হবে? প্রথম মুখ্য ফোকাস। F1 দিয়ে বোঝাচ্ছে, প্রথম মুখ্য ফোকাস F1 বোঝানো। ওকে, তাহলে বোঝা হলো কি যে কারণের জন্য মনে রাখতে হবে কি সবসময় সহজ পদ্ধতি মনে রাখতে হচ্ছে কি সমান প্রতিসরণের পর সমান্তরালে নির্গত হয়ে যাবে। ক্লিয়ার? প্রতিসরণের পর সমান্তরালে নির্গত হবে। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে একমাত্র ফোকাস একটা মানে একটা এমন একটা বিন্দুতে যেখানে বস্তু রাখলে সমান্তরালে নির্গত হবে তাকে কি বলা হবে? প্রথম মুখ্য ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? অভিসারী আলোক রশ্মি ফেলতে হবে এবং অভিসারী আলোক রশ্মি ফেললে তবেই এই পথ দিয়ে সমান্তরালে নির্গত হবে। ওকে, তাহলে সেই পথ দিয়ে যখন সমান্তরালে নির্গত হচ্ছে তাহলে সেই অভিসারী আলোক রশ্মি যেখানে এসে মিলিত হতো সেই বিন্দুটাকে বলা হবে কি? মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস। ওকে, তো চলো এবার দেখা যাক দ্বিতীয় মুখ্য ফোকাস। এবার দেখো বলা হলো যে উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বা গৌণ ফোকাস কিভাবে বলা হবে? উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বা অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস যখন বলা হচ্ছে তখন কিন্তু কিভাবে ডিফাইন করা? দেখো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে লেন্সের, অবশ্যই কিন্তু উত্তল লেন্সের উপর আপতিত হয়ে প্রতিসরণের পর নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হয়। যেমন ধরো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে, ধরো এটা উত্তল লেন্স। ওকে, একটা উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ। ওকে, তাহলে কি হবে? সমান্তরাল রশ্মিগুচ্ছ আনতে হবে প্রধান অক্ষে। তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ নিয়ে আসলাম। ওকে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ নিয়ে আসলাম। ওকে, এবার দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ নিয়ে এসে এবার এটা যে বিন্দুতে মিলিত হচ্ছে, তার মানে এটা এই পথে চলে যাবে, তাই তো? ওকে, তাহলে এইটাকে কি বলা হবে? F2। ক্লিয়ার? F2 বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তো এটা বলা হচ্ছে F2। তাহলে একটা এলো যখন প্রথম মুখ্য ফোকাস এসেছিল বা মুখ্য ফোকাস এসেছিল তখন কি বলেছিলাম যে প্রতিসরণের পর সমান্তরাল হবে, আর এখানে কি হচ্ছে? প্রথমেই সমান্তরাল রশ্মিগুচ্ছ নিচ্ছি। ওকে ওকে, তাহলে প্রথমে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যে নিচ্ছি সেখানে কি হচ্ছে? দ্বিতীয় মুখ্য ফোকাস হচ্ছে। আর প্রতিসরণের পর যখন সমান্তরাল হবে তখন সেই বিন্দুটাকে কি বলা হবে? প্রথম মুখ্য ফোকাস, যেটা এখানে হচ্ছে। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো অবতল লেন্সের ক্ষেত্রে কি বলা হলো? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ নিতে হবে। তাহলে এটা হচ্ছে ধরো অবতল লেন্স নেওয়া হলো, এখানে একটা অবতল লেন্স নেওয়া আছে, প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে অবতল লেন্সের অ্যাপারচারটা 19, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ নিয়ে নিয়েছি, এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ নিয়েছি। তাহলে এটা কিসের? এটা কোন লেন্স? এটা হচ্ছে উত্তল লেন্স। এটা কি লেন্স? অবতল লেন্স। অবতল লেন্স। ওকে, উত্তল লেন্স। এবার দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়েছে, সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়ে এরা কি করবে?
সমান্তরাল রশ্মিগুচ্ছ অপসৃত হয়ে যাবে, তাহলে মনে হবে যেন এই নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে, মনে হবে এই নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে। ওকে, ফলো করলে যেভাবে আমি ছবিটা আঁকলাম সেভাবে তোমরা ছবিটা আঁকবে। ওকে, তাহলে এই যে বিন্দুটা পাওয়া যাচ্ছে এই বিন্দুটা কি হচ্ছে, যেখানে তোমার এর আগে প্রথম মুখ্য ফোকাস পাওয়া গেছিল কোথায়, এইদিকে, তাই না? ক্লিয়ার, বোঝা গেছে? তো এভাবে অবতল লেন্সের ক্ষেত্রে এবং উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস এর আমরা ধারণা দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যখন আলোর ক্ষেত্রে প্রতিফলন পড়েছো, অর্থাৎ যখন তোমরা প্রতিফলন, গলীয় তলে প্রতিফলন পড়েছো, তখন কিন্তু খেয়াল করেছো আমরা ফোকাস তলের ডেফিনেশন সেখানে আমরা দিয়েছিলাম। তো এখানেও তাই ফোকাস তলের ডেফিনেশনটা হবে কি, ফোকাস তল মানে কোনো আলোকরশ্মি গুচ্ছ, উত্তল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এসে যদি কোনো প্রধান অক্ষের সাথে কৌণিকভাবে আনতভাবে, প্রধান অক্ষের সাথে আনতভাবে যদি কোনো আলোকরশ্মি এসে পড়ে, প্রতিসরণের পর কিন্তু তারা ফোকাসে মিলিত হয় না। ফোকাসের তলে, ফোকাস তলে এই ঘিরে একটা তল যদি কল্পনা করা হয়, যেটা প্রধান অক্ষের পারপেন্ডিকুলার বা সমকোণ, সেই প্রধান অক্ষের যে তলটাকে বলা হবে, সেখানে যদি মিলিত হয় তবে সেই তলটাকে কি বলা হবে, ফোকাস তল, তাই তো? এটাই ছিল সেখানেও সেই ডেফিনেশনটা ছিল, প্রধান অক্ষের সমান্তরাল এবং কি ছিল, এবং ছিল যে ফোকাস বিন্দুর, একটাই ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে গঠিত যে তল, সেটাকেই বলা হচ্ছে ফোকাস। এখানেও তাই একইভাবে। ইভেন এখানে দেখো ফোকাস দূরত্ব বলতে কি বোঝায়, ফোকাস দূরত্ব ভেরি ইম্পর্টেন্ট। ফোকাস দূরত্ব দেখো দুটো আছে, যে কোনো একটা লেন্সের নাও, উত্তল লেন্স বা অবতল লেন্স নাও, দেখো ফোকাস দূরত্ব দুটো। একটা হচ্ছে লেন্সের এই তলটার এপাশে একটা ফোকাস, এই তলটার এপাশে একটা ফোকাস। ওকে, তাহলে এখানে দুটো ফোকাস। আমরা যে ধরনের এখানে পড়াশোনা করব, আই মিন ক্লাস 10 এর যে সিলেবাস আছে, সেই সিলেবাসে কিন্তু দুটো ফোকাস এর মান কি হবে, সমান। ক্লিয়ার, F1 এর একটু। এবং আমরা যে সমস্ত স্ট্রাকচার তৈরি করব সেক্ষেত্রে কিন্তু সব জায়গাতে লেন্সের দুপাশে স্কেল দিয়ে মেপে নেব যে এপাশে আমার F এবং এপাশে F, দুপাশে যেন সমান হয়। ওকে, তো এটি যদি না হয় তাহলে আমরা ইমেজ ফর্মেশন করতে পারবো না। এবং F এবং এখানে দেখবো আমরা 2F দূরত্ব লাগবে, F এর দ্বিগুণ দূরত্ব, কারণ ইমেজ ফর্মেশনে আমাদের অনেকগুলো পজিশনের কথা বলা হয়, সেই পজিশনগুলোর জন্য এখানে লাগবে। তো এই হচ্ছে প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস। এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই একটা টপিকস, তো এটা তোমরা খেয়াল করো। দেখো, এবার আমরা দুটো প্রশ্ন নিয়েছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন। এই প্রশ্ন দুটোর উত্তর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বা এই কোয়েশ্চেন দুটোকে অন্যভাবেও করা যেত যে উত্তল লেন্সের অভিসারী ধর্ম দেখাও এবং অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী ধর্ম দেখাও। তা দুটো প্রশ্নেরই উত্তর, এই দুটো যে অল্টারনেটিভ কোয়েশ্চেন বলা হলো, তার উত্তরটা কিভাবে আমরা করব। দেখো, আমরা অলরেডি কিন্তু এর পিকচার বা এর ফিগার আউটটা কিন্তু করে ফেলেছি। আমরা যখন ফোকাস করেছি তখন কিন্তু এর ব্যাখ্যাটা করে ফেলেছি। তো আবার একটু ব্যাখ্যাটা করা যাক। দেখো, এটা একটা উত্তল লেন্স। ওকে, এই উত্তল লেন্সের একটা প্রধান অক্ষ নেওয়া হলো এবং এখানে এটা কি হচ্ছে, একটা উন্মেষটা নেওয়া হয়েছে এবং এটার উন্মেষটা A এবং B নেওয়া হয়েছে। উত্তল লেন্সের এখানে এটা কি, এটা প্রধান অক্ষ। তো উত্তল লেন্সের এখানে যদি আমি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ ফেলি, আমরা এইমাত্র দেখলাম যে এটা কি হবে, এখানে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে যদি ফেলি, তাহলে কি হবে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এরা কি হবে, এই বিন্দু থেকে বেরিয়ে। এটা হচ্ছে কি, উত্তল লেন্স। ভালো করে খেয়াল করো যে এখানে, ভালো করে খেয়াল করো উত্তল লেন্সের এই যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সে এটা কি ছিল, ফোকাস ছিল, তাই তো? তাহলে ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে। এবার উত্তল লেন্সের এখানে যে বৈশিষ্ট্যটা দেখা গেল সেটা অভিসারী রশ্মিটা, এটা ভালো করে খেয়াল করো, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে
তার মানে কি এটা একটা অভিসারী রশ্মি। তাহলে উত্তল লেন্সের যে ক্যারেক্টারিস্টিক্সটা পাওয়া গেল, যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি উত্তল লেন্সে এসে পড়ে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি উত্তল লেন্সে এসে পড়ে, তাহলে কি হবে, প্রতিসরণের পর তার একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্গত হয়ে যাচ্ছে। তাহলে এই যে কনসেপ্টটা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, যে উত্তল লেন্সের এই যে ক্যারেক্টারিস্টিক, সেটাকে কি বলা হচ্ছে, অভিসারী ধর্ম। ওয়ারেস অবতল লেন্সের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দেখো খেয়াল করো, অবতল লেন্স, এখানে একটা অবতল লেন্স নেওয়া হলো, একটা অবতল লেন্স নেওয়া হলো, এটা প্রধান অক্ষ, এটা কি হচ্ছে, অ্যাপারচারটা নেওয়া হচ্ছে এখানে। ওকে, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কি করা হবে, দেখো অবতল লেন্সে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ ফেলা হচ্ছে, দেখো ওকে, এখানে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ ফেলা হচ্ছে। অবতল লেন্সে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ ফেললে কি হবে, তোমরা অলরেডি শিখে গেছো যে এখান থেকে রশ্মিটা বেরিয়ে যাবে, এখান থেকে এইভাবে রশ্মিটা নির্গত হবে, এই রশ্মিটা নির্গত হয়ে যাবে, মনে হবে যেন এই বিন্দু থেকে আসছে, তাই তো? তাহলে অবশ্যই এখানে একটা রে ডায়াগ্রাম দিতে হবে, ভালো করে খেয়াল করো। এই বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে না? তাহলে এটা অবতল লেন্স, তাই তো? এটা হচ্ছে কি অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে এটা কিসের ক্যারেক্টার, অপসারী, তাই তো? তাহলে অপসারী ক্যারেক্টার, তাই এই জন্য বলা হচ্ছে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হচ্ছে। বা যদি এখানে দেখাতে বলে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যেখানে অবতল লেন্স একটা অপসারী লেন্সের মতো কাজ করছে। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এটা করতে পারবে। এখন দেখো এখানে তোমরা এই উত্তল লেন্সের যে বৈশিষ্ট্যটা আছে, উত্তল লেন্সটাকে এটা একটা প্রিজমের মতো অংশ ভাগ করে নেওয়া যায়, তাই না? দেখো একটা প্রিজমের অংশ ভাগ করে নেওয়া যায়, ভালো করে খেয়াল করো, সুপার ইম্পোজ করে লিখছি একসাথে, ভালো করে খেয়াল করো যে এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম। তাহলে যদি আমি এর মধ্যে দিয়ে আলোক রশ্মি গুচ্ছ পাঠাই, অলরেডি আমরা প্রিজমের যে রশ্মি পড়ে এসেছি এর আগে, যে প্রিজমের ক্যারেক্টারিস্টিক ভিডিও 1-এ, সেখানে যে নিয়ম মেনে আমার ভিডিওটা, যে নিয়ম মেনে আলোক রশ্মি প্রতিসরণ ঘটতো, এখানেও কিন্তু তাই একই ধরনের হচ্ছে। তাহলে এখানে কিন্তু এই যে আলোক রশ্মির যে ব্যাখ্যাটা, আলোক রশ্মির যে প্রতিসরণ ঘটছে, সেটা কিন্তু ওই প্রিজমের ক্যারেক্টারিস্টিক্স দিয়েও কিন্তু বোঝানো যাচ্ছে। সিমিলারলি এখানেও তাই, আমরা কি করতে পারি, আমরা এখানে ধরে নিতে পারি এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম, এরকম প্রিজমের অংশ হিসাবে ধরে নিয়ে যেতে পারি। এবং ছোট ছোট প্রিজমের অংশ যদি হয়, তাহলে এই অংশটা আমি কেটে দিই, এবার ভালো বুঝতে পারবে। এরকম নিচেও আছে অংশটা, তাহলে এই এসছে প্রিজমের অংশ, দুটোই অবশ্য মাঝখান থেকে চলে গেছে প্রিজম। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমি ধরে নিতে পারি যে প্রিজমের অংশ, এটাও প্রিজমের অংশ। তো এখান থেকে যে প্রিজমের ক্ষেত্রে যে প্রতিসরণটা ঘটবে আলোর, সেই প্রতিসরণ এরা কিন্তু মেনে চলবে। ওকে, যেহেতু এটা কাচ মাধ্যম এবং এর মতো অনেকটা দেখতে, প্রিজমের মতোই অনেকটা কাছাকাছি দেখতে ওকে স্ট্রাকচারটা। ওকে, তাহলে এই ছিল অবতল লেন্সের এবং উত্তল লেন্সের অভিসারী এবং অপসারী ধর্ম যথাক্রমে। তো নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা যেটা করব, উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানের দরুন প্রতিবিম্ব গঠন। আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে সিমিলারলি এই ঘটনাটা দেখেছিলাম। তো তোমরা বেশি ভালো করে বুঝতে গেলে কিন্তু ওই আগের ভিডিওটা কিন্তু দেখে নাও। ওকে, তাহলে তার সাথে এটা রিলেট করতে পারবে এবং তোমার দেখতে এবং বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে ওটা দেখে নিও। যাই হোক, আমি এটা শুরু করছি উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানের দরুন প্রতিবিম্ব গঠন। তো সেখানে যখন শুরু করেছিলাম, সেখানে কিন্তু আমি কিছু প্রথমে ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম যে এখানে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো মেনে চলবে। তাহলে সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আলোচনা করা যাক। প্রথম ক্যারেক্টারিস্টিক্স, এটা যদি একটা উত্তল লেন্স হয়, সেই উত্তল লেন্সের ক্ষেত্রে, ধর এটা উত্তল লেন্সের ক্ষেত্রে এটা প্রধান অক্ষ, তাহলে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে এফ এবং এটা হচ্ছে এফ, এদিকে এটা এফ এবং এটা হচ্ছে 2f।
এই ডিস্টেন্সটা, অর্থাৎ এই উত্তল লেন্সের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা এবং এদিকেও ধরো এটা 2f, তাহলে এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা সেম হবে। ওকে, ভালো করে খেয়াল করো, এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা সেম হবে, এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা সেম হবে। ক্লিয়ার? এটা হচ্ছে f এবং 2f, f হচ্ছে ফোকাস। ওকে, তাহলে বলা হচ্ছে প্রথম যে কাজটা বলা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যে রশ্মিগুলো যাবে সেটা হচ্ছে কি প্রত্যেকটা তার ডেভিয়েশন কি হবে, 0 হবে। ওকে, এবং বলা হচ্ছে কোনো আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে যায় তাহলে সেটা প্রতিসরণের পর কি হবে, সমান্তরালে নির্গত হবে, সমান্তরালে নির্গত হবে। দ্বিতীয় বলা হচ্ছে যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি পড়ে উত্তল লেন্সে তাহলে কি হবে, তাহলে তার এই ফোকাসের মধ্যে দিয়ে রশ্মিটা বেরিয়ে যাবে। এটা দ্বিতীয়, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। থার্ড বলা হচ্ছে কি, থার্ড বলা হচ্ছে এই এটা প্রধান অক্ষর উপরে এটা আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যে রশ্মিটা যাবে সেই রশ্মির কোনো ডেভিয়েশন হবে না। এই তিনটে পয়েন্ট। এক, ফোকাসের মধ্যে দিয়ে যে রশ্মি যাবে সেই রশ্মি সরাসরি প্রতিসরণের পর কি হবে, সমান্তরালে নির্গত হবে। দ্বিতীয়ত, আমি এখানে উত্তল লেন্সের কথাই বলছি। ওকে, অবতল লেন্স যখন করবো তখন অবতল লেন্সের ক্ষেত্রে সেরকম বৈশিষ্ট্যগুলো আমি বলে দেবো, অলরেডি তোমরা নিশ্চয়ই বানিয়ে নিতেও পারো। তো দেখো, আবার বলা হচ্ছে কি যখন প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মিগুচ্ছ এসে পড়বে তখন এই ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এটা সব এফ ধরে নাও, সব এফ ধরে নাও। ওকে, তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে এই f2f এটা স্কেল বসিয়ে করবে এবং অবতল এই লেন্স উত্তল লেন্স বা উত্তল লেন্স যখন তুমি আঁকবে, যখন তুমি এটা ছবিটা তুমি তৈরি করবে তখন কিন্তু কম্পাসের সাহায্যে কিন্তু করবে, আদারওয়াইজ কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। বোর্ডে করতে গেলে দেখছো আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আমি একটু ছবিটা ছোটও করেছি এই কারণের জন্য, যেটা লগগুলো বোঝানোর জন্য, বাট যখন আমি এটা করব তখন কিন্তু ছবিটা বড় করবো। ওকে, দেখ তাহলে তিনটে পয়েন্ট পাওয়া গেল। আলোক কেন্দ্রের মধ্যে যখন যাবে তখন আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটবে না। সেকেন্ড পয়েন্টে বলা হলো যখন সমান্তরাল আলোক রশ্মি এসে পড়বে তখন এর মধ্যে যাওয়ার সময় কি হবে, ফোকাসের মধ্যে দিয়ে যাবে। ফার্স্ট বলা হলো ফোকাসের মধ্যে দিয়ে যখন কোনো রশ্মি যাচ্ছে তখন কিন্তু এসে যদি এখানে মিলিত হয় তাহলে সেটা প্রতিসরণের পর সমান্তরালে নির্গত হবে। এই তিনটে জিনিসকে আমাকে ফলো করতে হবে। এই দুটো অপশনাল, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটবে। ক্লিয়ার? এই দুটোর মধ্যে দুটো ঘটবে না, দুটোর মধ্যে যে কোনো একটা ঘটবে। তাহলে বলা চলে যে এইটা এবং এটা, অর্থাৎ এইটা এবং এটা দুটোকে যদি একসাথে করে এই যে রশ্মি প্রতিসরণের পর লেন্সের মাধ্যমে প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হবে দুটো রশ্মি সেই বিন্দুতে প্রতিবিম্বটা গঠিত হবে। কেমন? চলো প্রথম একটা নেওয়া যাক। দেখো, এবার তোমরা যখন আমরা এবার যেটা দেখবো বিভিন্ন বস্তুর অবস্থানের দরুন উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। তো এখানে তোমরা এই যে ফরম্যাটটা আমি করেছি, যে বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের আকার, ব্যবহার, আমার মনে হয়েছে এটা খুব ভালো একটা প্রসেস, যেখানে তোমার এই সমস্ত ডাটাগুলো যদি তুমি জানতে পারো তাহলে তোমার এই সমস্ত বিষয়ে সমস্ত তথ্য সব জানা হয়ে যাবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, প্রথমটা তো বস্তুর অবস্থানে, অর্থাৎ চারটে তথ্য তোমাকে জানতে হবে। তাহলে প্রথম আমি যেটা নেব সেটা হচ্ছে বস্তু কোথায় থাকবে, বস্তু থাকবে অসীম ও 2f দূরত্বের মধ্যে। বস্তু অসীম এবং 2f দূরত্বের মধ্যে বস্তু অবস্থিত, এটা থাকবে। তাই আমি এবার ছবিটা নিয়ে নিই। দেখো, একটা উত্তল লেন্স, তোমরা যখন এই ছবিটা আঁকবে অবশ্যই কিন্তু কম্পাস ইউজ করবে, কারণ কম্পাস ইউজ না করলে কিন্তু এখানে কম্পাস, পেন্সিল অ্যান্ড স্কেল ইউজ করবে, না হলে কিন্তু করতে পারবে না, ভালো হবে না, এখানে ঠিকঠাক রেজাল্ট আসবে না। ওকে, এবার দেখো এটা অপটিক্যাল সেন্টার। ওকে, এবার আমাকে এখান থেকে কিন্তু তোমাকে বেছে নিতে হবে সমান দূরত্বগুলো, অর্থাৎ এখান থেকে 2f নিয়ে নিচ্ছি, এটা f নিচ্ছি,
এইটুখানি ডিস্টেন্স, এইটুখানি 2f নিচ্ছি, এটা f, এটা এদিকে এটা f, 2f। ওকে, তাহলে 2f এর বাইরে বস্তু অবস্থিত আছে, তাহলে 2f এর বাইরে এদিকে কোথাও বস্তু রয়েছে, এখানে এই বস্তুটা নেওয়া হলো, বস্তুটা এই সোজা প্রধান অক্ষের সমান্তরালে আসবে, তাই তো? এবার এখান থেকে ফোকাস দিয়ে বেরিয়ে আরেকটা কোথা দিয়ে যাবে, আরেকটা সেন্টার দিয়ে যাবে, তাহলে আরেকটা সেন্টার দিয়ে নাও। ওকে, আচ্ছা, প্রতিবিম্বটা কোথায় পড়তে হলো? এখানে। এটা অতটা ভালো আসেনি কারণ ছবি এটা দেখেছো রেখাটা বেঁকে গেছে, তাই তো? তাহলে এখানে এই প্রতিবিম্বটার থেকে এই যে এই বস্তুটার থেকে এই প্রতিবিম্বটা, এটা পি, এটা কিউ, তাহলে এটা পি ড্যাশ, এটা কিউ ড্যাশ। তাহলে এই প্রতিবিম্বটা কিন্তু ছোট হবে অনেকটা। তুমি যদি স্কেল দিয়ে ঠিকঠাক করে এখান থেকে ড্র করতে পারো, তাহলে কিন্তু তোমার এখান থেকে ছোট হবে প্রতিবিম্বটা। তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? তাহলে প্রতিবিম্বের অবস্থান কি হবে? f ও 2f এর মধ্যে, f ও 2f এর মধ্যে হবে। ওকে, বস্তুর বিপরীত পাশে, বস্তু যেদিকে থাকবে লেন্সের বিপরীত পাশে প্রতিবিম্ব করতে হবে। প্রতিবিম্বের প্রকৃতি কি? দেখো, তোমরা দুরকম প্রতিবিম্বের কথা তোমরা জানো, যে সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব অনেক ছোটবেলা থেকেই পড়ে এসছো। সৎ প্রতিবিম্ব মানে কি? সৎ প্রতিবিম্ব মানে হচ্ছে যে সমস্ত প্রতিবিম্বগুলো চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়, তাই তো? আবার অসৎ প্রতিবিম্ব মানে কি? অসৎ প্রতিবিম্ব মানে যাকে শুধু চোখে দেখা যাবে কিন্তু পর্দার উপরে ফেলা যাবে না। অর্থাৎ পর্দা বলতে কোনো অবস্টাকল যদি রাখা হয়, কোনো বাধা যদি রাখা হয়, তার উপরে ছবিটা ভেসে উঠবে, তাই তো? এটা হচ্ছে পর্দা। তো এখানে যদি বস্তু এই জায়গাটাতে যেখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এখানে যদি একটা পর্দা রাখা হয়, তাহলে পর্দার উপরে একটু প্রতিবিম্ব দেখা যাবে। তাহলে এটা কি হবে? প্রতিবিম্বের প্রকৃতি কি লেখা যাবে? সৎ প্রতিবিম্ব। ও আরেকটা হচ্ছে, দেখো, বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব কিন্তু উল্টো দিকে আছে, তাই তো? তাহলে সৎ ও অবশিষ্ট। সৎ ও অবশিষ্ট ইনভার্টেড ইমেজ তৈরি হবে। প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার এখানে যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে প্রতিবিম্বের আকারটা কি হবে? ছোট হবে, তাই তো? তাহলে বস্তুর আকারের তুলনায় ছোট। ওকে, ব্যবহার কি হবে? ব্যবহার সরল ক্যামেরাতে কিন্তু এই নীতির উপরে প্রস্তুত। সরল ক্যামেরায় এই তথ্যকে কাজে লাগানো হয়। ওকে, সরল ক্যামেরায় কিন্তু এই তথ্যকে কাজে লাগানো হয়। তাহলে এই হচ্ছে বস্তুর অবস্থান। এরকম ভাবে সমস্ত প্রতিবিম্বগুলো তৈরি করতে হবে, ছবি দিতে হবে, তার সাথে সাথে এরকম প্রতিবিম্বর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক, যেমন বস্তুর অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের আকার, ব্যবহার, এগুলো দিতে হবে। তো চলো পরেরটা নেওয়া যাক। এবার দেখো, আমরা যদি নেব বস্তুর বিভিন্ন অবস্থানের দরুন উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন। বস্তুর অবস্থান নেব আমরা অসীমে। বস্তু অসীমে অবস্থিত। বস্তু অসীমে অবস্থিত। বস্তু অসীমে যখন অবস্থিত হবে, তখন আমাদের অসীমে এবং আনত ভাবে, এবং এখানে লিখে রাখো আনত ভাবে, ইনক্লাইন ভাবে আছে, ইনক্লাইন ভাবে আলোক রশ্মিগুলো আসছে। কেমন? ধরো এটা উত্তল লেন্স,
তো উত্তল লেন্সের এটা প্রধান অক্ষ, তাই তো, আর এটা হচ্ছে অ্যাপারচার উন্মেষ। তাহলে এইভাবে আলোক রশ্মিগুচ্ছ আসছে, আলোক রশ্মিগুচ্ছ এইভাবে আসছে। এখানে প্রথমে কি আছে, এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অসীম থেকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসছে। তাহলে এটা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, তাহলে এখানে কি হবে, ফোকাসে মিলিত হবে। ধরো একটা ফোকাস, তাহলে এই ফোকাস, এটা ফোকাস তল, এটাকে কেন্দ্র করে ফোকাস তল। তাহলে এই বিন্দুতে ধরো আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা সোজা বেরিয়ে যাবে এখানে। আর এই আলোক কেন্দ্র দিচ্ছি কেন, কারণ সোজা প্রতিবিম্বটা দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে প্রতিবিম্বটা তৈরি হবে, ওকে। তাহলে এই প্রতিবিম্বটা তৈরি হবে এখানে, ওকে। তো কোথায় তৈরি হলো, এটা কিন্তু একটা ফোকাস তল, এটা ফোকাস তল, ওকে। এটা হচ্ছে ফোকাস তল। এই ফোকাস তলে প্রতিবিম্বটা গঠিত হলো। তাহলে এটা কি, ফোকাস তল, ওকে। এটা উত্তল লেন্স, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে পড়েছে, এটা আলোক কেন্দ্র, এভাবে। তারপর তাহলে এখানে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস তলে, ওকে, ফোকাস তলে। দ্বিতীয়ত প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, সৎ হবে ও অবশিষ্ট, সৎ অবশিষ্ট। প্রতিবিম্বের আকার কি হবে, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় কি হবে, বস্তুর আকারের তুলনায় ছোট হবে, অর্থাৎ বস্তুর আকারের তুলনায় ছোট হবে। ব্যবহার কোথায় ব্যবহার করা হবে, যেখানে বস্তুর প্রতিবিম্ব ফোকাসে নিয়ে আসতে হবে, ফোকাসে ফেলতে হবে, ফোকাস তলে। অর্থাৎ এটা বিভিন্ন লেন্স চেনার জন্য, তাহলে বিভিন্ন লেন্সের পার্থক্য করার জন্য ব্যবহার করা হয়। ওকে, এবার দেখো আমরা যেটা নেব, যে অবস্থান, যে বস্তুর অবস্থান 2f দূরত্বে, অর্থাৎ বস্তু কোথায় আছে, 2f দূরত্বে। মানে কি, এটা সব থেকে নিখুঁত ভাবে যদি তুমি না নাও তাহলে কিন্তু এটা করতে পারবে না। স্কেলগুলো সবগুলোই নিখুঁতভাবে নিতে হবে, এবং এখান থেকে কিন্তু নিখুঁতভাবে নিতেই হবে। এখান থেকে সমান করে নাও, সমান করে নিয়ে তুমি এখান থেকে এতটা নিলে, এতটা নাও, সমান করে স্কেল নাও। এখানে সমান করে তো হবে না, 12 f f 12। তাহলে বস্তু কোথায় আছে, এখানে আছে বস্তু। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এখানে যাওয়া, সমান্তরাল আলোক রশ্মি। তারপর কাজ হচ্ছে কি, ফোকাস দিয়ে বেরিয়ে যাওয়া। আরেকটা কাজ হচ্ছে কি, বস্তুর এই স্কেল ছাড়া এটা সম্ভবই হয় না। দেখো এখানে প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে, কিন্তু হবে না এখানে প্রতিবিম্ব তৈরি। কোথায় হবে প্রতিবিম্ব তৈরি হবে, এখানে এটা হয়নি। আমার এই যে কোথাও না কোথাও স্কেলের গন্ডগোল হয়ে গেছে। তাহলে এই ঝামেলাটা কিন্তু তোমাদেরও হবে যদি তোমরা স্কেল ইউজ করো। প্রতিবিম্বটা কিন্তু তৈরি হবে এখানে, ওকে। তাহলে এই প্রতিবিম্ব এসে এখানে, তাহলে এই রশ্মিটাকে একটু ঠিকঠাক ভাবে নিয়ে নিই। এবার এসছে, বোঝা যাচ্ছে, ওকে। তা প্রথম হচ্ছে আলোক রশ্মি এভাবে দেবে,
সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হবে যদি তোমার এইটার দৈর্ঘ্যটা ঠিক থাকে এবং এই অ্যাপারচার এই পাশের চওড়াটা এই পাশের চওড়াটা যদি সেম না থাকে তাহলে সমস্যা হবে। হ্যাঁ, সমান্তরাল আর সেটা যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয় তাহলে সমস্যা হয়ে যাবে। সমস্তটাই নিখুঁত ভাবে থাকতে হবে। উত্তল লেন্স ওকে। বস্তুর অবস্থান কোথায়? 12। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? 12 দূরত্বে। 12 দূরত্বে প্রতিবিম্ব তৈরি হলো। 12 দূরত্বে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? সদ ও অবশিষ্ট। দেখতেই পাচ্ছ ওখানে সদ ও অবশিষ্ট অর্থাৎ উল্টো। প্রতিবিম্বের আকার কি হবে? প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান। এর ব্যবহার ভেরি ইম্পর্টেন্ট। কোথাও আমাদের বস্তুর আকারের সমান প্রতিবিম্ব দরকার হয়, ওকে, তো সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে বস্তুর আকারের সমান প্রতিবিম্ব পেতে ব্যবহার করা হয়। বস্তুর আকারের সমান প্রতিবিম্ব পেতে ব্যবহার করা হয়, ওকে। তাহলে এই হচ্ছে 3rd নাম্বার অবস্থানের জন্য বস্তু দূরত্ব। এর পরেরটা দেখো, এর পরেরটা বস্তুর অবস্থান নেওয়া হচ্ছে F ও 2F এর মধ্যে। F ও 2F এর মধ্যে বস্তুর অবস্থান নেওয়া হচ্ছে। তাহলে কেমন হবে? উত্তল লেন্স, তোমাকে ফার্স্ট কাজ কি? অ্যাপারচার তৈরি করা, প্রধান অক্ষ অঙ্কন করা। তাহলে এখান থেকে প্রধান অক্ষটা আমি এইভাবে নিয়েছি, তুমি ওকে প্রধান অক্ষ নিয়ে নিয়েছি, ওকে। এবার দেখো এখান থেকে F 2F, ওকে, 2F নেওয়া আছে। তাহলে বস্তু কোথায় রাখা হবে? বস্তু F ও 2F এর মধ্যে রাখা হবে, ওকে। বস্তু রাখার প্রথম কাজ কি? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি পাঠানো। তারপর কাজ কি? F ও 2F এর মধ্যে পাঠানো। তারপর কাজ কি? ওকে। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো? এখানে তৈরি হলো, ওকে। কোথায়? 2F এর বাইরে। তাহলে এটা P, এটা যদি Q হয়, এটা P ড্যাশ, এটা Q ড্যাশ, ওকে। তাহলে এইবার দেখো প্রতিবিম্বের অবস্থান কোথায় আছে? প্রতিবিম্বের অবস্থান 2F এর বাইরে, অবশ্যই যে পাশে লেন্স আছে বস্তু আছে তার বিপরীত পাশে, ওকে। 2F এর বাইরে প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে প্রথমত সৎ, এখানে পর্দা রাখলে দেখা যায়, পর্দার উপরে পড়বে, তাই তো, এবং চোখেও দেখা যাবে। তার মানে কি হচ্ছে? সৎ প্রতিবিম্ব। সৎ। আরেকটা কি দেখা যাচ্ছে? অবশিষ্ট। তাহলে অবশিষ্ট, এটা না দিলে কিন্তু এটার কোনো মানে হয় না। সৎ ও অবশিষ্ট। প্রতিবিম্বের আকার কি হবে? বস্তুর তুলনায় আকারে বড়। এটার নাম আছে কি? বিবর্ধিত। প্রতিবিম্ব তৈরি হবে, ওকে। এরপর দেখো ব্যবহার কোথায় করা হয়, ওকে। এটা কোথায় ব্যবহার করা হয়? সিনেমার পর্দায় ব্যবহার করা হয়। এটা সিনেমার পর্দায় বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়ার জন্য
প্রতিবিম্ব পাওয়ার জন্য। পাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়, বিবর্তিত প্রতিবিম্ব পাওয়ার জন্য। ক্লিয়ার? নেক্সট দেখুন, নেক্সট আমরা যেটা নেব সেটা হচ্ছে বস্তু কোথায় থাকবে, এফ দূরত্বে। এফ দূরত্বে মানে কোথায়, ফোকাস। তাহলে উত্তর লেন্স নাও, ফার্স্ট কাজ। তারপর প্রধান অক্ষ নাও, অ্যাপারচার নিতে হবে এখানে একটা, এবং এখান থেকে দূরত্ব নিতে হবে এফ। এই দূরত্বটা ভেরি ভাইটাল। ওকে, এফ এফ এফ। আমি এখানে একটা আন্দাজ মতো নিচ্ছি, তোমরা কিন্তু একটু স্কেল দিয়ে নেবে। বারবার বলছি, কোথায় থাকবে, এফ দূরত্বে, ফোকাস। তাহলে প্রধান কাজ হচ্ছে কি, প্রধান অক্ষের উপর প্রধান অক্ষের সমান্তরাল যাবে। তারপরে কাজ হচ্ছে কি, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। যদিও ফোকাস দিয়ে যায়নি, ঠিক করে নেবে তোমরা স্কেল দিয়ে। নেক্সট কাজ কি, সেন্টার দিয়ে যাবে। ওকে, দেখো এটা সমান্তরাল রশ্মি। এটা কি সমান্তরাল রশ্মি, এখান থেকে বেঁকে গেছে যদিও, তাহলে এখান থেকে বেঁকে গেছে। তাহলে দেখো এটা সমান্তরাল হবে, তাই তো? তাহলে এটা যদি সমান্তরাল হয় তাহলে বস্তুর অবস্থান কোথায় হবে, অসীম। বস্তুর অবস্থান কোথায় হবে, অসীম। প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, এখানে যে প্রতিবিম্বটা গঠিত হবে সেই প্রতিবিম্বটা অবশ্যই কি হবে, সৎ হবে। সৎ সৎ হবে ও অবশিষ্ট হবে। সৎ ও অবশিষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু অবশ্যই সৎ অবশিষ্ট হবে। ইনভার্টেড উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, এই বস্তু প্রতিবিম্ব এদিকে আছে, তাহলে উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার বলতে কোনটা বোঝাবে, প্রতিবিম্ব অসীম ভাবে বিবর্তিত। অসীমে গিয়ে এরা দুজনে মিলবে, তাহলে অসীম ভাবে বিবর্তিত। কথাটা এই কথাটা লিখতে হবে, অসীম ভাবে বিবর্তিত, অসীম ভাবে বিবর্তিত। ক্লিয়ার? তো এই কথাটা কিন্তু এখানে লিখতে হবে। এটা কোথায় ব্যবহার করা হয়, ফোকাসে বস্তুর প্রথমত ব্যবহার করা হবে অসীম বিবর্তিত প্রতিবিম্ব পাওয়ার জন্য। অসীমভাবে বিবর্তিত প্রতিবিম্ব যেখানেই দরকার হবে সেখানে কিন্তু এই ততটাই কাজে লাগানো হবে। তাহলে এটা উত্তর লেন্স, এখানে দেবে উত্তর লেন্স, কথাটা লিখে দেবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা 5 নম্বর ছিল। নেক্সট দেখো, দেখো এবার পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার বলছি বস্তুর অবস্থান 6 নাম্বার পজিশন। বস্তুর অবস্থান কোথায় হবে, এফ ও আলোক কেন্দ্রের মধ্যে। আলোক কেন্দ্রের মধ্যে, এফ ও আলোক কেন্দ্রের মধ্যে বস্তুর অবস্থান নেওয়া হয়েছে। তাহলে এবার কি হবে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা উত্তর লেন্স রাখতে হবে। উত্তর লেন্স এভাবে নেওয়া হলো। তারপরে কি করতে হবে, একটা অ্যাপারচার নিতে হবে, এটা প্রধান অক্ষ। ওকে, এবার দেখো কি কাজ করা হবে, এফ, এটুখানি এফ নেওয়া হলো, 2f, এফ এটা নেওয়া হচ্ছে, এপাশেও সেম এফ, সমান করে নেবে, না নিলে সমস্যা হয়ে যাবে। ওকে, তাহলে কোথায় থাকবে বস্তু, এইখানে প্রথম করে রাখা আছে, এটা বস্তু রাখা আছে। এটা অপটিক্যাল সেন্টার ও এই অপটিক্যাল সেন্টারের মধ্যে রাখা আছে, এফ ও 2f এর মধ্যে, অর্থাৎ লেন্সের মধ্যে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, প্রথম কাজ হচ্ছে কি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটা না, প্রধান অক্ষের সমান্তরাল হয়নি, বারবার হচ্ছে না,
প্রধান অক্ষের সমান্তরাল। তারপরে কি ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, তাই তো? ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। তারপরেটা কি সেন্টার দিয়ে বেরোবে। দেখো এই রশ্মিটা কোনোদিন এখানে মিলবে না, তাই তো? রশ্মি, কিন্তু এই রশ্মিটা পেছনের দিক থেকে যদি মেশায় তাহলে এরা মিলবে। দেখো এখানে ছবিটা আঁকা হচ্ছে, দেখো এখানে বস্তু নেওয়া হচ্ছে, প্রতিবিম্বটা প্রথম হচ্ছে কাজ হচ্ছে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে আরেকটা সেন্টার দিয়ে। দেখো এই রশ্মি দুটো এখানে কোথাও মিলবে না, তাই তো? এই রশ্মিটা এদিক থেকে কোথাও মিলবে না, কিন্তু এই রশ্মিটাকে যদি পেছনের দিকে বাড়িয়ে দাও তাহলে দেখো এইখানে গিয়ে ইন্টারসেকশন হচ্ছে, তাহলে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ এটা যদি পি, এটা যদি কিউ হয় তাহলে এটা পি ড্যাশ, এটা কিউ ড্যাশ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এটা উত্তর লেন্স, উত্তর লেন্স। তাহলে উত্তর লেন্সের এখানে কি প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে? বস্তুর অবস্থান যখন এফ ও সেন্টারের মধ্যে, লেন্সের মধ্যে, তখন প্রতিবিম্ব কোথায় হচ্ছে? প্রতিবিম্বের অবস্থান হচ্ছে লেন্সের বিপরীত পাশে, লেন্সের যে পাশে বস্তু আছে সেই পাশে, তাই তো? প্রতিবিম্বের অবস্থান এ পাশে কোনো নির্দিষ্ট নয়, এই কারণের জন্য বস্তু লেন্সের যে পাশে বস্তু থাকবে সেই পাশে প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? বস্তু যে পাশে আছে প্রতিবিম্ব সে পাশে তৈরি হলে কি হবে? প্রতিবিম্ব অসৎ হয়ে যাবে, পর্দায় ফেলা যাবে না, তাই তো? এখানে পর্দায় ফেললে হয় প্রতিবিম্ব তৈরি হবে কি করে? পর্দা এখানে রাখলে পর্দার উপরে প্রতিবিম্বটা দেখা যাবে না। ওকে, আমাদের দেখতে হবে কোথায়? এখানে শুধু চোখ রাখলে দেখা যাবে প্রতিবিম্বটা এখানে আছে, বিবর্তিত। ক্লিয়ার? ওকে, তাহলে অসৎ প্রতিবিম্ব, অসৎ ও সমশীর্ষ, ভালো করে খেয়াল করো, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হচ্ছে এখানে, অর্থাৎ সোজা প্রতিবিম্ব। ওকে, সোজা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অ্যারোহেডটা উপরের দিকে আছে। ওকে, বস্তুর আকার, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার কি হবে? অবশ্যই বিবর্তিত, বিবর্তিত। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ব্যবহার, কোথায় ব্যবহার করা হবে? এটা হচ্ছে তোমার ম্যাগনিফাইং গ্লাস, যেটাকে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা হয়। কাঁচ হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ যেখানে বড় প্রতিবিম্ব দরকার হয়, বৃহৎ প্রতিবিম্ব দরকার হয়, সেখানে কিন্তু এটা ব্যবহার করা যাবে, এবং অসৎ প্রতিবিম্ব হলেও চলবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমাদের একটা কোশ্চেন হয় যে বিবর্ধক কাঁচ হিসাবে, কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা হচ্ছে বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সকে কিভাবে ব্যবহার করা হয়? ব্যবহার করা হয়। তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কিন্তু এটাই, ওকে,
এই তথ্যটাকে। অর্থাৎ তোমরা এখানে এই কথাগুলো লিখবে যে এখান থেকে আলোক রশ্মি এসে এটার নাম দেবে একটা কিউ এ ড্যাশ, এই পথে এসে এই পথে বেরিয়ে গেল, আবার আলোক রশ্মি সেন্টার দিয়ে একটা রশ্মি বেরিয়ে গেল, কিন্তু এই পাশে কখনো মিলবে না। মিলবে তাহলে লাইনটাকে যদি এক্সটেনশন করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই বিন্দুতে মিলছে। তাহলে সুতরাং যদি এখানে চোখ রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় রাখা যাবে? এখানে। এবং প্রতিবিম্বের প্রকৃতি কি পাওয়া যাবে? প্রতিবিম্বটা অসৎ হবে, যেহেতু বস্তু যে পাশে আছে সেই পাশেই হচ্ছে এবং এখানে পর্দায় ফেলা যাচ্ছে না। ওকে, তারপরে যেটা বলবে সেটা হচ্ছে বস্তু প্রতিবিম্ব অসৎ হচ্ছে, সমশিষ্ট হচ্ছে এবং বস্তুর আকারের তুলনায় অনেক বড় হচ্ছে। ওকে, এই জন্য উত্তল লেন্সকে যখন বস্তুকে ফোকাস এবং লেন্সের মধ্যে অবস্থান করা হবে তখন উত্তল লেন্স দ্বারা বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া যায় বলে, বিবর্তিত অসৎ প্রতিবিম্ব সমশিষ্ট প্রতিবিম্ব পাওয়া যায় বলে বিবর্ধক কাচ হিসাবে বা আদর্শ কাচ হিসাবে উত্তল লেন্সকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাই এইভাবে উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানের দরুন প্রতিবিম্ব গঠন সবগুলো হলো। এবার তোমরা দেখো অবতল লেন্স। এবার দেখো অবতল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠন করা হবে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে অবতল লেন্সের মাধ্যমে যখন প্রতিবিম্ব গঠন করবো, অবতল লেন্সে কিন্তু এত ভ্যারিয়েশন হয় না, একটাই পজিশনের জন্য, যে কোনো পজিশনের জন্য একই রকম প্রতিবিম্ব তৈরি হয়। তো চলো অবতল লেন্সের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব গঠন তৈরি করতে হয় দেখে নাও। এটা একটা অবতল লেন্স ধরা আছে। ওকে, এটা প্রধান অক্ষ। তাহলে বস্তু এখানে রেখেছি, এটা ধরো এফ, 2F, F, 2F। তাহলে বস্তু এখানে রেখেছি সময়। প্রথম কাজ হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসবে, তারপরে এখান থেকে কি হবে? মনে হবে যেন ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? ওকে, মনে হচ্ছে যেন ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। আরেকটা কি আসবে? আরেকটা রশ্মি আসবে যেটা অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে ইন্টারসেকশনটা কোথায় তৈরি হলো? এখানে। তাহলে এখানে এই প্রতিবিম্বটা তৈরি হবে, পি কিউ, পি ড্যাশ, কিউ ড্যাশ। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে কি হচ্ছে? প্রথম প্রধান অক্ষের সমান্তরাল আসছে, মনে হবে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর একটা হচ্ছে সেন্টার দিয়ে যাবে, যেটার বেশি কোনো ডেভিয়েশন ঘটবে না। তাহলে এই হচ্ছে প্রতিবিম্বের ইন্টারসেকশন এখানে হয়, প্রতিবিম্ব তাহলে এখানে হচ্ছে। আচ্ছা, তাহলে বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান যে কোনো রেখা, যে কোনো জন্যই কারেক্ট এটা। প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান কোথায়? বস্তু ও লেন্সের মধ্যে, পারফেক্ট পজিশন। বস্তু লেন্সের মধ্যে যে কোনো পজিশন। প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? অসৎ হবে ও খর্বকার। এটা একটা, অর্থাৎ বস্তুর আকারের তুলনায় ছোট। তারপরে প্রতিবিম্বের আকার খর্বকার এটা নয়, বস্তুর প্রতিবিম্বের অবস্থান অসৎ ও সমশিষ্য। ক্লিয়ার? প্রতিবিম্বের আকার কি হবে? খর্বকার বা বস্তুর আকারের তুলনায় ছোট। কোথায় ব্যবহার করা হয়? অবতল লেন্সের ব্যবহার করা হয় যেখানে অসৎ প্রতিবিম্ব এবং ছোট প্রতিবিম্ব পেতে হবে। উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্বের সময় বিবর্তিত প্রতিবিম্ব তৈরি হয়েছিল। ঠিক আছে? তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কোথায় ব্যবহার করা হয়? অবতল লেন্সে অনেক ব্যবহার আছে অবতল লেন্সের। এর মধ্যে সব ক্ষেত্রে কোথায় ব্যবহার করা হবে? সমশিষ্য, অসৎ ও খর্বকার প্রতিবিম্ব পেতে। অসৎ খর্বকার এটা প্রতিবিম্বটা সবসময় পাওয়া যাবে। ঠিক আছে? এটা একমাত্র অসৎ খর্বকার প্রতিবিম্ব একমাত্র উত্তল লেন্সেই পাওয়া যাবে।
ক্লিয়ার? তাহলে এখানে একটা লেখা রাখবো টপোদল লেন্স। এইভাবে তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে যেভাবে বলা আছে, তাহলে কিন্তু ভুলবে না। 3 টাইমস যেভাবে এরকম প্রথম ভিডিওটা শুরু করার সময় যে ট্রিক্সটা দিয়েছিলাম সেই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তাহলে আর কোনো অসুবিধা হবে না। ওকে, তো দেখো এবার যেটা আমি তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। লিনিয়ার ম্যাগনিফিকেশন কাকে বলবো? লিনিয়ার ম্যাগনিফিকেশন বোঝানোর জন্য আমাদের লিনিয়ার ম্যাগনিফিকেশন কিভাবে ডিফাইন করা হয়? লিনিয়ার ম্যাগনিফিকেশন ডিফাইন করা হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য 1, 2 প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব। প্রতিবিম্ব দূরত্বকে ভি লেখা হয়, বস্তু দূরত্বকে ইউ লেখা হয়। ওকে, তাহলে রৈখিক বিবর্ধন মানে হচ্ছে বস্তুর তুলনায় প্রতিবিম্ব কত গুণ বড় বা ছোট। এখন বিবর্ধন যদি হাফ হয় তাহলে আর বিবর্ধন হলো না। বিবর্ধন যদি 1 এর কম হয়, এর মান যদি 1 কি হতে পারে? m greater than 1 হতে পারে, m less than 1 হতে পারে, m equals to 1 হতে পারে। এই তিনটে পজিশন হতে পারে। greater than যখন 1 হবে অর্থাৎ বস্তু কি হবে? বিবর্ধিত হবে, বিবর্ধিত হবে। m less than 1 কি হবে? খর্বাকৃতি হবে, আর এটা কি হবে? সমান হবে, তাই তো? আরেকটা হয় m, এটা পজিটিভ m, আর এটা কি হবে? পজিটিভ, আর একটা কি হবে? m নেগেটিভ। m যখন পজিটিভ হবে তখন m যখন পজিটিভ হবে তখন কি হবে? m যখন পজিটিভ হবে তখন সেটা এটা হবে সমশিষ্য, সমশিষ্য। আর m যখন নেগেটিভ হবে তখন কি হবে? অবশিষ্য। সমশিষ্য, অবশিষ্য। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের রৈখিক বিবর্ধন। এবার এভাবে তোমরা উত্তল লেন্স সম্পর্কে সমস্ত ধারণা, উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্পর্কে সমস্ত ধারণা পেয়ে যাবে। আরেকটা টপিক এখানে রয়েছে, সেটা হচ্ছে যে ক্যামেরা আর কি কার্যের উপরে প্রতিষ্ঠিত এবং ক্যামেরার বিভিন্ন অংশ চিহ্নিত করা, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, যেখানে থাকবে চোখের বিষয়। তো চলো, ততক্ষণের জন্য টাটা বাই বাই।